আমাদের আজকের ঘটনা কিন্তু এই ডাকাতিয়া বিলকে কেন্দ্র করে। বিল কেন্দ্রিক অনেক ভৌতিক ঘটনা কিন্তু ঘটে। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাইসুল ইসলাম রিপন ভাই। ওনার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১ নং ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামে। উনি একটি চাকরি করছেন, আর বর্তমানে উনি রয়েছেন উত্তরা ৭ নং সেক্টরে। ঘটনাটি ঘটেছিল ওনার চাচার সাথে। ওনার চাচার নাম মোহাম্মদ সোহরাব মীর, আর ঘটনার সময়কাল ২০১৩। ঘটনার সময় কোন মাস ছিল তা নির্দিষ্ট করে বলা না গেলেও তা আগস্ট মাস হতে পারে বলে অনুমান করা যায়। এই সোহরাব মীর চাচা উনি একজন কৃষক। ঘটনার সময় ওনার বয়স ছিল ৪৪-৪৫ বছর। উনি একজন প্র্যাকটিসিং মুসলিম। ওনার নিজস্ব বেশ ভালো জমি রয়েছে, সেই সাথে ওনার মাছের ঘেরও রয়েছে। আমরা জানি খুলনা বাগেরহাট অঞ্চলে কিন্তু অনেক মাছের ঘের রয়েছে। বিশেষ করে চিংড়ি চাষের জন্য এই এলাকা উত্তম জায়গা হিসেবে পরিচিত। জুন জুলাইয়ে নাকি গলদা চিংড়ির রেণু দেওয়া হয়, আর চিংড়ি মাছকে নাকি রাতের বেলা খাবার দিতে হয়। চিংড়ি মাছের যে ঘেরগুলো, এর চতুর্দিকে শক্ত বেড়া দিতে হয়, তা না হলে নাকি চিংড়ি মাছ বেরিয়ে যেতে পারে। এই যে সোহরাব চাচা, ওনার কিন্তু একটা চিংড়ির ঘের ছিল, আর এই চিংড়ির ঘেরটাতে যেতে হলে এই ডাকাতিয়া বিল দিয়ে যেতে হবে। ওনার যেখানে বাড়ি সেখান থেকে প্রায় ১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওনাকে ওনার ঘেরে যেতে হবে। যাবার আগে আরও অনেকগুলো ঘের রয়েছে। ওনার যে যাবার পথ, এই পথে একটি শ্মশানও পড়ে। এই যে টোলনা গ্রাম, এখানে বেশ কিছু হিন্দু পরিবার রয়েছে। তাদের কেউ মারা গেলে একটি ছোট শ্মশান রয়েছে, সেই শ্মশানে লাশ দাহ করা হয়। তবে শ্মশানে যেমনটা হয় যে অনেক ঝোপ জঙ্গল এরকম থাকে না, না, বিষয়টা এরকম না। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শ্মশান, সেখানে কয়েকটা গাছ রয়েছে বড়, এই যা। তাছাড়া ওরকম কোনো ভুতুড়ে বলে মনে হয় না। সবসময় যে সেখানে লাশ দাহ করা হয় বিষয়টা এরকমও না, কখনো কখনো দাহ করা হয়। এটা কোনো পরিত্যক্ত শ্মশান না, যেটা এখনো ব্যবহৃত হচ্ছে। তো এই শ্মশানের যে জমিটা, এই জমিটা পাড়ি দিয়েই মূলত এই সোহরাব চাচার ঘেরের ওদিকে যেতে হয়। শ্মশানের জমিটা পাড়ি দিয়ে আর একটা ঘের রয়েছে, সেই ঘেরের পরেই হচ্ছে সোহরাব চাচার ওই ঘের অবস্থিত। যেহেতু চিংড়ি মাছকে রাতের বেলা খাবার দিতে হয়, এই জন্য রাতের বেলায় সেখানে যেতে হবে। ওখানে যাবার জন্য ওনার একটা আলাদা নৌকা ছিল, সেই নৌকা বেয়েই উনি সেখানে যেতেন। আর এই ঘেরগুলোর মাছ পাহারা দেবার জন্য কিন্তু টং ঘর তৈরি করা হয়। তো ওখানেও কিন্তু একটা টং ঘর ছিল। স্থানীয়ভাবে এই টং ঘরকে ওনারা ওনাদের মতো করে অভিহিত করেন। এগুলো বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, টিন দিয়ে তৈরি করা হয়। স্থানীয়ভাবে এই টং ঘরগুলোকে ওনারা বাসা বলে অভিহিত করেন। সেখানে ২-৩ জন থাকার মতো ব্যবস্থা থাকে সাধারণত। বড় যে ঘেরগুলো থাকে সেখানে তো কয়েকজন লোককে পাহারা দিতে হয়। তো এই সোহরাব মীর চাচার যেই ঘের, এই ঘেরেও একটা বাসা বা টং ঘর ছিল। উনি কখনো কখনো রাতে থাকতেন, কখনো কখনো থাকতেন না। তো এক এক সময় এক একজনকে তো রাতের বেলা খাবার দিতে হতো চিংড়ি মাছকে। তো এক রাত্রে ওনার দায়িত্ব পড়ে, উনি যাবেন সেই রাত্রে। তো উনি যথারীতি রাতের বেলা খাবার শেষ করে নৌকাতে গিয়ে বসেছেন, নৌকাতে খাবার তুলেছেন, এরপর নৌকা চালানো শুরু করেছেন। তো ঠিকঠাক মতোই উনি ওনার ঘেরে এসে পৌঁছান, মাছগুলোকে খাবার দেন। খাবার দেওয়ার পর ওনার যেই টং ঘর, সেখানে গিয়ে শুয়ে পড়েছেন। তো এই টং ঘরের মধ্যে মোটামুটি বেশ কিছু জিনিস থাকতো, যেমন কলসি থাকতো যেখানে পানি রাখা হতো, এরপর কাঁচি, দা, তারপর শাবল, এই ধরনের জিনিসগুলো থাকতো আর কি। আর বালিশ কাঁথা তো থাকতোই। যেহেতু বিল এরিয়া, ঠান্ডা বাতাস কিন্তু বইতো সবসময়। ফ্যান লাগতো না ওখানে। জানালা খোলা থাকলে ফ্যানের কোনো প্রয়োজনই হতো না। জানালাগুলো ওনারা তো যখন ওই টংঘর তৈরি করতেন সেভাবেই আসলে তৈরি করতেন। জানালাটা কোথায় দেয়া যায়, জানালা খোলা থাকলে তো নজরদারি করা যাবে। টংঘরের ভিতরে থেকেও কিন্তু আশেপাশে কেউ আসলো কিনা, মাছ ধরছে কিনা, এটা কিন্তু বোঝা যাবে। এই জন্য ওখানে কিন্তু জানালাও থাকতো,
মানে যেভাবে থাকা দরকার আর কি, ওই জায়গার প্রেক্ষাপটে সেভাবে থাকতো আর কি। তো উনি তো ওখানে গিয়েছেন, যাবার পর মাছের খাবার দিয়েছেন, এরপর আশপাশটা দেখে উনি শুয়ে পড়েছেন। তো উনি যখন শুয়ে পড়েছেন তখন ওই বাসা বা ওই টং ঘরের দরজাটা উনি সিটকিনি লাগিয়ে শুয়ে পড়েছেন। তো সময়টা আনুমানিক রাত 1টার কাছাকাছি হবে, এমন একটা সময় আর কি। উনি যখন শুয়ে পড়েছেন ওনার ঘুমও চলে আসে। ওনার কাছে ওই সময় কোনো মোবাইল ফোন ছিল না, তবে ওনার কাছে বড় টর্চ লাইট ছিল, চার্জার টর্চ লাইট, অনেক দূর পর্যন্ত আলো যায় সেইগুলো, মানে অনেক আলো হয় যেগুলো আর কি। তো সোহরাব চাচা শুয়ে পড়েছেন, ঘুম ঘুম এসেছে বা উনি ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে বাইরের থেকে ডাকাডাকির শব্দ, এই সোহরাব, এই সোহরাব। তো সোহরাব চাচা ভিতর থেকে বলছেন যে এই কে রে, কে ডাকে? তখন বাইরের থেকে বলছে, এই সোহরাব, আমাকে তোর কাছে শুতে নিবি? সোহরাব চাচা চিন্তা করছেন যে কে আবার এখন আসলো। উনি আবার চিন্তা করলেন যে আশেপাশে তো ঘের রয়েছে, তো সেখানে তো লোকজন আছে। অনেক সময় হয় কি যে ওই ঘেরে যে লোকজন থাকে তারা যখন ওই টং ঘরের ভিতরে ঘুমাতে যায়, কখনো কখনো এমন হয় যে অন্য একটা টং ঘরে তারা গিয়েছে, সবাই তো পরিচিত একে অন্যের। উনি চিন্তা করেছেন এরকম কেউ হয়তো বা আসছে। উনি আবার ভিতর থেকে বলছে যে তুমি এখানে এসে শুবা, আমার কাছে তো একটা বালিশ আর একটা কাঁথা রয়েছে, দুইজনের জন্য তো আসলে বালিশ দিতে পারবো না, কাঁথাও নাই, তো তুমি কিভাবে শুবা? তখন বাইরে থেকে বলছে, না না, কোনো অসুবিধা নাই, তুই দরজা খোল, আমি গিয়ে শুয়ে পড়ব। তো সোহরাব চাচা কিন্তু বেজায় সাহসী মানুষ। উনি ওই সময় কিন্তু প্যারানরমাল কোনো জিনিস চিন্তাই করেন নাই। এরকম ঘটনা কিন্তু হয়, রাতের বেলা কেউ এসে বলছে যে আমি এখানে শুবো বা ঘুমাবো, আবার সকালবেলা উঠে চলে যায়, এরকম কিন্তু হামেশাই হয়। উনি এমনটাই মনে করেছেন। উনি কি করেছেন, উঠে যখনই দরজার সিটকিনিটা খুলে দরজাটা হাঁ করেছেন, অর্থাৎ খুলে দিয়েছেন, তখন রহস্যময় একটা ঘটনা ঘটে। মনে হলো খুবই গরম দমকা একটা বাতাস এসে ওনার গায়ে লাগলো এবং বাতাসটা ওনাকে পাশ কাটিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। তো বিলের যে বাতাস সেটা তো ঠান্ডা হয়, হঠাৎ করে এইরকম গরম বাতাস ওনার গায়ে লাগলো, একবারই লাগলো, এরপরে কিন্তু বাতাস ঠান্ডা। মানে উনি যখন দরজা খুলে কিছুটা বাইরে বের হয়েছেন, বাতাসটা ঠান্ডা, উনি মনে করছেন বাইরে কি এত গরম পড়লো নাকি। অনেক সময় হয় না যে আমরা তীব্র গরমের মধ্যে যখন এসিতে ঢুকি তখন একটা ঠান্ডা বাতাস আমাদের গায়ে এসে ধাক্কা দেয়, আবার তীব্র গরমের মধ্যে আমরা যখন এসি থেকে বাইরে বের হই, অর্থাৎ এসি রুম থেকে বাইরে বের হই, তখন কিন্তু প্রচণ্ড গরম একটা বাতাস এসে আমাদেরকে ধাক্কা দেয়, এরকমটা কিন্তু মনে হয়। তো ওনার কাছে ওরকমটাই মনে হয়েছিল। তো উনি বাইরে বের হয়ে কাউকে দেখেন না, উনি টর্চ লাইট নিয়ে কিন্তু বাইরে বের হয়েছেন, কাউকে দেখছেন না। এত অল্প সময়ের মধ্যে কেউ ওখান থেকে অনেক দূরে চলে যাবে এটা হতেই পারে না, কারণ বিস্তীর্ণ খোলা জায়গা, তো কেউ হেঁটে গেলেও বোঝা যাবে। আর ওই রাত্রে পরিপূর্ণভাবে চাঁদনি রাত না হলেও আকাশে চাঁদ ছিল, আলো ছিল মোটামুটি, সেই সাথে ওনার হাতে পাওয়ারফুল চার্জার টর্চ লাইট তো রয়েছেই, ওটা দিয়ে উনি আশেপাশে ধরছেন, কোথাও তো কোনো মানুষজনকে দেখতে পাচ্ছেন না। উনি চিন্তা করেন কী ব্যাপার, রাতের বেলা কে এসে মজা করলো আমার সাথে। উনি রাগ করে ঘরে ঢুকে দরজার সিটকিনিটা আসলে ওইভাবে লাগান নাই, উনি জাস্ট খালি একটু ক্লোজ করে দিয়েছেন। এরপর ওনার মাথার কাছে টর্চ লাইটটা রেখে উনি আবার ওনার শোবার জায়গাতে শুয়ে পড়েছেন। উনি ঘুমিয়েও গেছেন। বেশ কিছুক্ষণ পর উনি একটা ভয়ঙ্কর জিনিস অনুভব করেন। সেটা হচ্ছে যে ঘুমের ঘোরে উনি কি করেছেন, একটা হাত এক সাইডে চলে যায়, মানে ওনার পাশে চলে যায়। পাশে যখনই গিয়েছে উনি বুঝতে পারেন এইখানে কে একজন শুয়ে আছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এখানে কে শুইল, এখানে তো কারো থাকার কথা না। উনি শোয়া অবস্থাতে কি করছেন, ওনার হাত দিয়ে হাত রাখছেন, মানে যিনি শুয়ে আছেন তার শরীরের উপর হাত দিচ্ছেন, দেখলেন যে হাত আছে। আবার ওনার পাটা একটু ওইদিকে দিয়ে দেখছেন যে এই লোকটার পা আছে কিনা, দেখা গেলো পা আছে, বোঝা যাচ্ছে যে পরনে একটা লুঙ্গির মতো কিছু একটা আছে। তো উনি যখন হাতের কনুয়ের কাছ থেকে হাতাচ্ছেন, হাতাতে হাতাতে যখন কাঁধ বরাবর এসেছেন, গলার কাছে এসেছেন, গলা থেকে যখন মাথার দিকে এসেছেন, তখনই উনি পান প্রচণ্ড রকমের ভয়। কেননা গলার কাছে আসার পর তো মাথা থাকার কথা, গোল আকৃতির বা লম্বা আকৃতির যেরকমই হোক, মানুষের মাথা যেরকম হয়।
উনি দেখেন গলার পরে আর কোনো মাথার অংশ নাই। উনি তো পেয়েছেন প্রচণ্ড রকমের ভয়। প্রথমে মনে করছেন হয়তো বা ঘুম ভেঙে উনি হাতড়াচ্ছেন অন্ধকারের ভিতরে, এই জন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন না। তাই বলে কি মাথা থাকবে না? হাত পা স্বাভাবিক মানুষের মতো। অনেক সময় আমরা ঘটনায় শুনি না যে লোমশ, এরকম কিছু না, স্বাভাবিক মানুষ যেরকম হয়, অন্ধকারে যদি তাদের শরীরে আমরা হাত দিই ওরকমই মনে হচ্ছে, কিন্তু মাথা নাই। উনি চিন্তা করলেন যে আরে এই জিনিসটা এখানে কিভাবে আসলো। উনি তো প্রচণ্ড রকমের ভয় পাচ্ছেন। ভয়ে ওনার মাথার কাছে থাকা টর্চ লাইটটা জ্বালাবেন সেটার সাহস উনি পাচ্ছেন না। উনি তো দোয়া দরুদ পড়ছেন বিড়বিড় করে, যা উনি জানেন। এইভাবে 30 মিনিট চলে যায়। এই 30 মিনিটের মধ্যে উনি মাঝে মাঝে আবার পা দিয়ে সাইডে একটু টাচ করে দেখছেন যে ওই অবয়বটার পায়ের অংশে তার টাচ লাগে কিনা। উনি দেখলেন যে পায়ের অংশে তার টাচ লেগেছে, তার মানে হচ্ছে ওই জিনিসটা এখনো যায়নি। উনি তো আরো ভয় পাচ্ছেন যে এত দোয়া দরুদ পড়ছি, যায় না কেন, টর্চ লাইটও জ্বালানোর সাহস পাচ্ছেন না। এইভাবে প্রায় 30 মিনিট পার হয়ে যায়। উনি তখন একটা চিন্তা করেন যে এই জিনিসটা যাচ্ছে না রে, ভূতেরা নাকি লোহা দেখলে ভয় পায়। দেখি একটা কাজ করি তো। ওনার মাথার কাছেই একটা কাঁচি ছিল। কাঁচিটা ওই পাশে যে বেড়া ছিল ওই বেড়ার দিকে গোজা ছিল। এটা ওনার আইডিয়া ছিল যে কোন জায়গাটাতে আছে। উনি এক হাত সরিয়ে ওই কাঁচিটা ধরার চেষ্টা করছেন। উনি এটাও বুঝতে পারছিলেন যে নিশ্চয়ই এই জিনিসটা দেখছে যে আমি কাঁচিতে হাত দিচ্ছি, এখন যদি কিছু বলে ওঠে বা আমার গলা চেপে ধরে, আমার তো মরণ ছাড়া আর কোনো উপায় নেই। এরপর উনি সাহস করে আস্তে আস্তে কাঁচিটা হাত দেন। কাঁচিটা হাতে নেওয়ার পর উনি কী করেছেন, ওই কাঁচিটা হাতে নিয়ে ওই যে অবয়বটা ওনার পাশে শুয়ে আছে এইটার উপরে কাঁচি দিয়ে টাচ করেছেন। যেই না টাচ করেছেন, হঠাৎ করে মনে হলো যে ওনার ওই টং ঘরের যে দরজা উনি সিটকানি লাগান নাই, ক্লোজ করে রেখেছিলেন, ধরাম করে ওই দরজাটা খুলে গেল আর একটা দমকা বাতাস ওই দিক দিয়ে বের হয়ে গেল। এরপর উনি টর্চ লাইটটা চালিয়েছেন। উনি দেখলেন যে না, ওনার রুমে কেউ নাই। উনি বুঝতে পারলেন যে জিনিসটা চলে গেছে। তাড়াতাড়ি উঠে উনি দরজাটা লাগিয়ে শুয়ে শুয়ে আল্লাহর নাম নেওয়া শুরু করেছেন। আর তো ওনার ঘুম আসে না, ঘুম আসে না। রাত তখন 3:30টার বেশি বাজে আনুমানিক। তখন বাইরের থেকে ওনাকে কেউ ডাকছে, হে সোহরাব, এই সোহরাব, আমাকে তো শুইতে দিলি না রে, আমাকে তো শুইতে দিলি না, বললাম যে আমার একটু ঘুমাইতে দে। এই কথা শোনার পর সোহরাব চাচার হয়ে গেছে রাগ। উনি তো এমনি সাহসী মানুষ ছিলেন, ওই রাত্রে ওইভাবে উনি ভয় পেয়েছেন, এখন আবার বাইরের থেকে ডাকছে। উনি কি করেছেন, হাতে কাঁচিটা নিয়ে টর্চ লাইটটা নিয়ে দরজা খুলে বাইরে বের হয়েছেন। বাইরে বের হওয়ার পর দেখেন কেউ নাই, শুনশান নীরবতা চতুর্দিকে। তবে অন্যান্য ঘের যেগুলো রয়েছে সেখানে টংঘর রয়েছে, সে তার ভিতরে মানুষ আছে। তবে একটা ঘের কিন্তু বড় এরিয়া নিয়ে হয়, যার কারণে প্রচণ্ড জোরে যদি কেউ চিৎকার দেয় তাহলে হয়তো ওই ঘেরের ভিতরে থাকা সেই শব্দ কেউ শুনবে। তো উনি আর ডাকাডাকি করেন নাই। তো উনি যখন টর্চ লাইট মারছিলেন, মারতে মারতে অনেক দূরে ওই যে শ্মশানটা রয়েছে, শ্মশানটা যে অনেক দূরে এটাও বলা যাবে না, যেহেতু ঘেরগুলো বড় বড় হয় সেই অর্থে অনেক দূরে। তবে শ্মশানের ওই জায়গাটা স্পষ্টভাবে দেখা যায়। একটা ঘেরের পরেই তো ওনার ঘের, আর ওনার ঘের থেকে একটা ঘের পরে হচ্ছে শ্মশান। তার মানে শ্মশান এবং ওনার ঘেরের মাঝখানে একটা ঘের রয়েছে। উনি দেখেন ওই চাঁদের আলোতেই দেখা যাচ্ছে, চাঁদের আলো যতটুকু ছিল তাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর মনে হচ্ছে ওই জিনিসটার উপরে কেউ আবার আলো ফেলে রেখেছে, যার কারণে আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওই জিনিসটা ওই শ্মশানে একটা গাছের উপরে বসে আছে, পা দুলাচ্ছে। আর ওই জিনিসটার আকার আকৃতি কিন্তু স্বাভাবিক মানুষের হাতে নাই, অনেক বিশাল দেহি একটা অবয়ব। তবে এটার যে মাথা নাই এটা বোঝা যাচ্ছে। ওই অবয়বটা কথা বলছে, এ সোহরাব, আমাকে তো তোর সাথে শুইতে দিলি না রে, আমারে তারাই দিলি, কাজটা কি ভালো হইলো? আমি তোর কি করছিলাম, কোনো ক্ষতি করছি? একটু ঘুমাইতামই না তোর পাশে। তো এইটা যখন উনি দেখেছেন, উনি দ্রুত ঘরে চলে আসছেন। ঘরে আসার পর আবার দরজা বন্ধ করে দিয়ে উনি তো শুয়ে পড়ছেন। ঘুম তো এমনিতেই আসছিল না, তারপর আবার বারবার এই ঘটনা। এরপর যে আসলে কি হয়েছে উনি বলতে পারেন না। এদিক ফজরের নামাজের পর পরে উনি তো বাড়িতে চলে যান। সকাল 9টা পার হয়ে 10টা বেজে যায়, উনি বাড়িতে আসেন না। তখন বাড়ির লোকজন খোঁজ খবর নেওয়ার জন্য
যখন ওই বাসা বা ওই টং ঘরের কাছে এসেছেন, তখন দেখে এটা ভিতর থেকে বন্ধ, ডাকাডাকি করা হচ্ছে, কোনো সারা শব্দ নাই। এরপর দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়েছে, দেখা গেল যে উনি অজ্ঞান হয়ে গেছেন। তখন ওখান থেকে তাকে ধরাধরি করে যখন নিয়ে আসা হয়, ওরা যখন জ্ঞান ফেরে উনি তখন দেখেন উনি ওনার নিজের ঘরে আছেন। তো কি হয়েছে এটা যখন সবাই জানতে চেয়েছে, তখন উনি সব বিষয় খুলে বলেছেন যে ওনার সাথে তো এই ঘটনা ঘটেছে। তো এই ঘটনা তো ঘটেছে, এটা যখন জানাজানি হয়ে গেছে, কাছাকাছি একটা মসজিদের ইমাম সাহেব উনি এসেছিলেন, ওনাকে ঝাড়ফুঁক করে দেন। যখন উনি শুনলেন তখন উনি বললেন যে এই ঘটনা, ওই শ্মশানে একটা জিন আছে যেটার মাথা নাই, তবে জিনটা কখনো কাউকে মেরে ফেলেছে বা বড় ধরনের ক্ষতি করেছে এমন নজির নাই। জিনটা ওই রকম খারাপ না, তবে ওই গাছেই থাকে। তুমি যেহেতু আসা যাওয়া করো, মনে হয় তোমাকে ভয় দেখানোর জন্য এসেছিল, তবে এখন পর্যন্ত সে কাউকে মেরে ফেলেছে এমন রেকর্ড নাই, আর কাউকে মারাত্মকভাবে ভয় দেখিয়েছে এমন রেকর্ডও নাই। তবে যেহেতু তোমার এত কাছাকাছি চলে এসেছে, তুমি আবার কাঁচি দিয়ে তার শরীরকে টাচ করেছো, যার কারণে তোমার আপাতত রাতের বেলা ওইদিকে যাওয়ার দরকার নেই, অন্য লোক যাবে, আর যা করবার দিনের বেলা করে এসো। তো এরপর কিন্তু সোহরাব চাচা উনি রাতের বেলা আর ওখানে থাকেন নাই, অন্য লোক থেকেছে, তাদের সাথে ওরকম কোনো ঘটনা ঘটেনি। সোহরাব চাচা এখনও জীবিত আছেন, সুস্থ আছেন। তো ঘটনা যখন ঘটে তখন ওনার বয়স 44-45 বছর ছিল, সে 2013 সালে। এখন ওনার বয়স তো আরও বেড়েছে। তো আল্লাহ তাআলাকে আরও সুস্থ রাখুন, ভালো রাখুন, আমরা এই দোয়া করি। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন তো, রাতের বেলা আমরা শুয়ে আছি, শুয়ে থাকার পর হঠাৎ করে আমাদের হাত গেল এমন একটা জায়গায় যেখানে কেউ ছিল না, অর্থাৎ আমরা একা একাই শুয়েছিলাম। ঘুমের ঘরে এমন একটা জায়গায় হাত গেল, মনে হচ্ছে পাশে কেউ শুয়ে আছে। আর হাতটাতে যখন আমরা বুঝতে পারলাম যে যে শুয়ে আছে তার মাথা নাই, কেমন ভয়টা লাগবে। তখন কি আমরা শুয়ে থাকতে পারবো? ওখানেই তো হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার মতো অবস্থা হবে, হয়তো আমরা কেউ কেউ তখন মরেও যেতে পারি ভয়ে। আল্লাহর অশেষ রহমতে এই সোহরাব চাচা যে সাহস ধরে রেখে দোয়া দুরূদ পড়েছিলেন, আর সাহস করে ওই কাঁচিটা যে ওই অবয়বের শরীরে টাচ করেছিলেন, এটা চিন্তা করলেই তো আমার ভয় লাগে। উনি সাহস করে কিন্তু আবার টর্চ লাইট জ্বালান নাই, অন্য কাজ করলেও টর্চ লাইট জ্বালাতে উনি ভয় পাচ্ছিলেন। যাই হোক, ঘটনা এ পর্যন্তই। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশালে। এই ঘটনাটি উনি যার কাছ থেকে পেয়েছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, তিনি তারই আত্মীয় হন, নাম রাসেল। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনে কর্মরত রয়েছেন, আর রয়েছেন কুমিল্লা ক্যান্টনমেন্টে। ঘটনাটি মূলত ওনার সাথেই ঘটেছিল। শুধু উনি না, ওনার সাথে আরও বেশ কয়েকজন বন্ধু ওই সময় ছিল যারা এই ঘটনাটি প্রত্যক্ষ করেছিল। ঘটনাটির সময়কাল 19শে ফেব্রুয়ারি 2004, শীতের শেষের দিকে। তবে ওই সময় মোটামুটি ভালোই শীত ছিল তখন। এলাকার 10ম শ্রেণী থেকে এসএসসি পরীক্ষা দেবে এমন বয়সী 14 জন পিকনিকে যাওয়ার আয়োজন করেছেন। পিকনিকের স্থান শেরপুর জেলার কর্ণঝোড়া, সীমান্তবর্তী পাহাড়ি জঙ্গলে ঘেরা মনোরম স্থান। ওনারা সবাই আগের বছর স্কুল থেকে সেখানে গিয়েছিলেন, কিন্তু শিক্ষকরা তো আসলে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেন নাই, যার কারণে ওনারা চিন্তা করেছিলেন যে পরবর্তীতে নিজেরা ওখানে আবার আসবেন। এই কারণেই মূলত এরকম একটা পরিকল্পনা হাতে নেওয়া। একা একা যাওয়ার প্ল্যান করেছেন, একা একা বলতে মানে গ্রুপ ধরে আর কি, স্কুল থেকে না। পাহাড়, জঙ্গল, সীমান্তের কাঁটাতারের বেড়া সব কিছু দেখবেন। তো এই যে 14 জন, এই 14 জনের মধ্যে এই রাসেল ভাই একজন। আর রাসেল ভাইয়ের সাথে তারই বড় ভাইয়ের ছেলে তানভীর, মনির এবং আর একজন রাসেল। এই রাসেলের বাড়ি ছিল আবার উত্তরপাড়া নামক একটা জায়গা রয়েছে, সেই উত্তরপাড়া রাসেল, মানে 2 জন রাসেল রয়েছে আর কি 14 জনের মধ্যে। ঘটনাটা মূলত এই কয়েকজনকে ঘিরেই, বাকিরা আসলে এর সাথে ওইভাবে ইনভলভ না, যার কারণে তাদের নামটা আর উনি বলেন নাই। পিকনিকের দিন ভোরবেলা মাইক্রোবাস চলে আসে,
ওনাদের এলাকার হাই স্কুলের সামনে। সব কিছু নিয়ে খুব সকালবেলায় ওনারা রওনা দিয়েছেন। ওনাদের সাথে দুইজনের কাছে ওই সময় মোবাইল ফোন ছিল। 2004 সালে মোবাইল ফোন কিন্তু সবার হাতে হাতে এইভাবে পৌঁছায় নাই। মোবাইল ফোন ছিল, অল্প কিছু লোকজনের হাতে মোবাইল ফোন ছিল। ওই সময় বাটন ফোনগুলো পাওয়া যেত। তো দুইজনের কাছে মোবাইল ফোন আর 2টা ক্যামেরা নিয়েছেন। ওই সময় কিন্তু এরকম ডিজিটাল ক্যামেরা এভাবে কিন্তু আসে নাই, ফিল্ম থাকতো ভেতরে, ওই ফিল্ম ক্যামেরা আর কি। তো 2টা ক্যামেরা ওনারা নিয়েছেন। সকাল 11টার দিকে ওনারা কর্ণঝোড়া স্পটে পৌঁছেছেন। সময়টা তো আসলে পিকনিকের সিজন, শীতের শেষ দিকে অনেক পর্যটকই আসছে ওখানে বেড়ানোর জন্য। শেরপুর শহর থেকে ওনারা খাবার জন্য বিরিয়ানির প্যাকেট কিনে নিয়ে এসেছিলেন। স্পটে পৌঁছে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করে ওনারা সবাই তো বেরিয়ে পড়েছেন। আনুমানিক বেলা 1:30 বা 2টোর সময় ওনারা আবার স্পটে ফিরে এসে কিছু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছেন। রেস্ট নেয়ার পর ওনারা 2টো গ্রুপ করেছেন, 7 জন করে। 14 জন আসছেন তো, 7 জন করে 2টো গ্রুপ করেছেন। এই 2টো গ্রুপে ওনারা বের হবেন। প্রত্যেকটা গ্রুপে ওই যে মোবাইল ফোন নিয়ে এসেছিলেন 2 জন, ওর মধ্যে থেকে একজনকে দিয়েছেন। 2 গ্রুপে 2 জন ব্যক্তি যাদের কাছে মোবাইল ফোন রয়েছে, যাতে করে এই 2 জন পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে, তাদের গ্রুপের হাল হকিকত সম্পর্কে ওনারা তথ্য আদান প্রদান করতে পারেন। আর এই যে 2 রাসেল, এই 2 রাসেল, মনির, তানভীর একই গ্রুপে ছিলেন আর কি। তো ওনাদের গ্রুপে তানভীরের কাছে মোবাইল ফোন ছিল। ওনারা পাহাড় জঙ্গল ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সীমান্তের কাঁটাতারের বেড়া দেখবেন। পিকনিক স্পটে অনেক মাইক ছিল, মাইকে বিভিন্ন ঘোষণা দিক নির্দেশনা দেয়া হতো। ওনারা এত দূরে চলে গিয়েছেন যে মাইকের শব্দ ওনাদের কাছে আর পৌঁছাচ্ছে না। জঙ্গল ও পাহাড়ে হাঁটতে হাঁটতে ওনারা ক্লান্ত ও দুর্বল হয়ে গেছেন। এদিকে সন্ধ্যা হবে হবে এমন সময়ও চলে এসেছে। তখন ওনারা বুঝতে পারলেন যে ওনারা জঙ্গলে পথ হারিয়ে ফেলেছেন। ওনারা দিক ভুল করে সীমান্তের দিকে না গিয়ে অন্য দিকে এসে গেছেন, একদম গভীর জঙ্গলের ভেতরে। আশেপাশে অন্তত আনুমানিক 5-10 কিলোমিটারের মধ্যে কোনো বসতিই নেই। মোবাইলেও কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, কারণ নেটওয়ার্কের যে টাওয়ারটা এটা ওই পিকনিক স্পটের কাছে। ওনারা এতটাই দূরে চলে এসেছেন যে ফোনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠান্ডা বাড়তে শুরু করেছে। সবাই তো শীতের পোশাক পরে এসেছেন, এমনকি পায়ে মোজাও পরা ছিল সবার। হঠাৎ এই যে রাসেল ভাই, উনি পাহাড়ের নিচে দূরে কয়েকজনকে দেখতে পান। ওনাদেরকে দেখে মনের মধ্যে একটু আশা জাগে যে এখান থেকে বের হওয়ার পথ নিশ্চয়ই পাওয়া যাবে। তো ওনারা সবাই একসাথে, এই 7 জন একসাথে সাহায্যের জন্য ওই ব্যক্তিদেরকে ডাকতেন। এরা যেহেতু স্থানীয় মানুষ, তাই পথ দেখিয়ে দিতে পারবে, এটাই তাদের কাছে প্রত্যাশা ছিল। এই ডাক শুনে ওই লোকগুলো ওনাদের দিকে এগিয়ে আসে। স্থানীয় ওই লোকগুলোর বয়স 20 থেকে 25 বছরের মধ্যে হবে। এই লোকগুলো এসে কোনো কথা না বলে ওনাদের উপরে হামলা করে। এদের 2 জনের হাতে ছিল লম্বা ধারালো ছুরির মতো অস্ত্র। এরা একে অপরের সাথে বাংলা ও হিন্দি মিশ্রিত ভাষায় কথা বলছিল। এই যে রাসেল নামে তো 2 জন, উত্তরপাড়ার যে রাসেল রয়েছে, এই রাসেলের শরীরে ছুরির আঘাত লাগে, মারাত্মক জখম হয় রাসেল। লোকগুলোর হিংস্রতা দেখে সকলে বুঝে যায় যে এরা মূলত চরমপন্থী টাইপের কেউ। এদেরকে দেখে ফেলার কারণে এরা আসলে সাহায্য না, আক্রমণ করার জন্য এসেছে, মেরে ফেলার উদ্দেশ্যে এসেছে। এদিকে তখন সন্ধ্যা হয়ে অন্ধকার নেমে আসছে। ওই লোকগুলো মারার চেষ্টা করছে এদেরকে, আর এরা অসহায়ের মতো শুধু খালি হাতে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছেন। রাসেল মাটিতে পড়ে কাতরাচ্ছে, প্রচুর ব্লিডিং হচ্ছিল ওর। বেশ কিছুটা সময় পর রাসেল নিজে থেকেই মাটিতে তো পড়ে থাকা ছিল, ওখান থেকে উঠে সবাইকে উদ্দেশ্য করে বলল যে এই তাড়াতাড়ি চল, এখান থেকে আমরা পালাই, ওরা আমাদেরকে মেরে ফেলবে। এই বলে রাসেল মাটি থেকে উঠে সবাইকে নিয়ে দৌড়াতে বললেন। এদিকে সবাই রাসেলের পিছন পিছন দৌড় দিল। ওনাদের সবার মাথায় শুধু একটাই সেন্স কাজ করছে যে এখান থেকে যে কোনো মূল্যে পালাতে হবে। ওনারা তো দৌড়াচ্ছেন আর এক একজনের নাম ধরে ডাকাডাকি করছে, যাতে করে কেউ কারো কাছ থেকে আলাদা না হয়ে যায়, দলছুট হয়ে না যায়, হারিয়ে না যায়। সবাই যে কোন দিকে দৌড়ে যাচ্ছেন তার কোনো হুঁশ নাই। ওই লোকগুলো ওনাদের পিছনে দৌড়াচ্ছে। ওনারা যে কতক্ষণ এভাবে দৌড়েছেন তার ঠিক মনে নাই। একসময় স্থানীয় ওই লোকগুলো থেকে ওনারা আড়াল হয়ে যান, তবু ওনারা দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেনই।
ওনারা এত ভয় পেয়েছিলেন যে পেছন দিকে আসলে তাকানোরও সাহস করেন নাই কেউ। এক পর্যায়ে একজন একজন করে দুজন আর অন্যজন যারা ছিলেন তাদের অবশ্য সমস্যা নেই, এই যে দুইজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এই দুইজনের মধ্যেই যেই একটা কমন বিষয় ছিল, এই দুইজনের নামই রাসেল। একজন তো ছুরি দ্বারা মারাত্মকভাবে আহত হয়েছেন, আর এই রাসেল যিনি প্রচণ্ড রকমের ক্লান্তি এবং পরিশ্রমের কারণে অজ্ঞান হয়ে গেছেন। দুই রাসেল তো অজ্ঞান। এখন এই দুই রাসেলের যখন জ্ঞান ফেরে তখন দেখা যায় যে এনারা 7 জন এক জায়গায় আছেন। একজনের শরীর থেকে স্যান্ডো গেঞ্জি খুলে এই গেঞ্জিটা দিয়ে রাসেলের ক্ষতস্থান বাঁধা হয়েছে। শরীর থেকে ভালোই রক্তক্ষরণ হয়েছে, আর এভাবে দৌড়ানোর কারণে রাসেলের অবস্থা তো আরও খারাপ হয়ে গেছে। ওনাদের সবার সাথে যে স্কুল ব্যাগ ছিল, স্কুল ব্যাগে পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। ঘুটঘুটে অন্ধকার রাত, তাই এই জঙ্গলে মোবাইল হাতে নিয়ে আসলে চলাচল করা মুশকিল হয়ে যাবে, কারণ যদি আরও কোনো খারাপ লোকজন এখানে থাকে এবং তাদেরকে দেখে ফেলে তাহলে তো আরও বিপদ হয়ে যাবে। যদি কেউ তাদেরকে শনাক্ত করে ফেলে, বিশেষ করে ওই দলটা যদি শনাক্ত করে ফেলে, এখন ওই দলের আসলে কি উদ্দেশ্য ছিল, কেন তারা হঠাৎ করে এভাবে আক্রমণাত্মক হলো, এতটুকু তো ওই সময় বোঝা যায় নাই। নিশ্চয়ই তারা এমন কোনো কাজ করছিল যেটা ওরা দেখে ফেলেছে, যেটা তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে, এই জন্য হয়তো বা তাদের উপর আক্রমণ করেছিল। হতেও পারে এরকম, ওরা হয়তো বা তাদেরকে খুঁজে চলছে, এমনটাও তো হতে পারে। তাই মোবাইল ফোন তো জ্বালানো যাবে না। এই চিন্তা করে তানভীরকে, মানে যার কাছে মোবাইল ছিল, তাকে বলা হলো তুমি মোবাইলটা ভাইব্রেশন মোডে রাখো এবং জ্যাকেটের চেইন খুলে বুকের ভিতরে রাখো। তো ওনারা একটু জিরিয়ে নিয়ে কিছুটা স্বাভাবিক হয়েছেন। সবাই বুঝতে পারেন কেউ পায়ে ব্যথা পেয়েছে, কারো পা মচকে গেছে, কারো হাতে পায়ে বিভিন্ন জায়গায় কেটে ছিঁড়ে গেছে, কারণ দৌড়ানোর সময় বিভিন্ন জায়গায় তো আঘাত লেগেছে। এই কারণেই সবাই কোনো না কোনোভাবে আহত হয়েছে আর কি। সবারই মোটামুটি পায়ে সমস্যা কমন ছিল। তানভীর একটু পর পর জ্যাকেটের চেইন খুলে মোবাইলের নেটওয়ার্কটা চেক করছে যে মোবাইলের আসলে নেটওয়ার্ক আছে কিনা। এদিকে রাত হয়েছে, শীতের তীব্রতা বেড়ে গেছে, শরীরে নানা স্থানে ব্যথা, আর শীতকালে ব্যথা লাগলে তো সেটা আরও বেশি অনুভূত হয়। ওনাদের হাঁটতেও খুব কষ্ট হচ্ছে, আর হেঁটে আসলে যাবেন কোন দিকে চেনেন না তো। দিনের বেলাতেই পথ হারিয়ে ফেলেছেন, এখন রাতের বেলা কিভাবে কোন দিকে হাঁটবেন? হাঁটতেও তো ওনাদের খুব কষ্ট হচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় যে অন্ধকারে এইভাবে আর না ঘুরে এক জায়গায় কাটাতে হবে। পাহাড়ি জঙ্গল, সাপ টাপ সহ তো আরও নানান ধরনের জন্তু জানোয়ারের ভয় আছে। তো ওনারা এমন একটা স্থানে আছেন, সেখানে সামনে একটা বেশ উঁচু পাহাড় রয়েছে। ওনারা সারাদিন যত পাহাড় দেখেছেন এবং ঘুরেছেন, এইটা মনে হলো যে ওনাদের দেখা সবচেয়ে উঁচু পাহাড়। আর বিশেষত্ব হচ্ছে যে এই পাহাড়ে কোনো গাছ বা জঙ্গল নাকি ছিল না। এই পাহাড়ের বিশেষত্ব এইটা, অন্য পাহাড়গুলোতে আছে গাছ জঙ্গল আছে, কিন্তু এই পাহাড়ে কোনো গাছ এবং জঙ্গল নাই। পাহাড়ের উপর উঠলে দূরে কোনো বসতবাড়ি হয়তো বা যদি থাকে তাহলে আলো দেখা যাবে, এই ভেবে ওনারা অনেক কষ্ট করে ওই পাহাড়টাতে উঠেছেন। কিন্তু চারদিকে অন্ধকার আর কুয়াশা ছাড়া কিছুই দেখতে ওনারা পেলেন না। পাহাড়ের উপরের অংশটা একদম সমতল ছিল। যেহেতু এখানে কোনো জঙ্গল বা গাছপালা নাই, সুতরাং এখানে রাতে থাকাটা নিরাপদ হবে, এই চিন্তায় ওনারা করেছিলেন। চারপাশটা দেখার পর ওনারা একটু দূরে একটা গাছ দেখতে পান এবং সবাই গাছের কাছে গিয়েছেন। এমনিতে মনে করছেন কোনো গাছপালা নাই, তবে একটা গাছ ওনাদের দৃষ্টিগোচর হয়, যার কারণে ওই দিকটাতে ওনারা যান। অন্ধকারে এটা যে আসলে কি গাছ এটা চিনতে পারেন নাই ওনারা কেউই। বেশ মোটা এবং ছাতার মতো ছড়িয়ে আছে বিশাল একটা গাছ। গাছটা অনেকটা আম গাছের মতো হবে এমনটাই জানিয়েছেন। গাছের যে কাণ্ডগুলো আছে, মানে ডালগুলো আছে, এগুলো বেশ নিচুতে থাকায় ওনারা গাছের কাণ্ডের উপর উঠে বসে এক একজন এক এক জায়গা করে নিয়েছেন আর কি, মানে গাছের ডালে উঠে এক একজন এক এক জায়গায় বসেছেন, এরকম একটা পজিশন নিয়েছেন। তানভীর মোবাইলে দেখে রাত 11টা বাজে। গাছের এক একটা ডাল ছিল মোটামুটি এক একটা গাছের মতো বড়, মানে গাছ যেরকম লম্বা হয় বড় হয়, গাছ যেরকম মোটা হয়, ওই এক একটা ডালই ওই রকম টাইপের আর কি। তবে এই ডালগুলো অনেক নিচু নিচু ছিল। গাছটা মোটা ছিল কিন্তু ডালগুলো নিচু ছিল। অনেক সময় দেখা যায় না যে ডালগুলো গাছের একদম বেসমেন্ট থেকে, মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে অনেক উপরে থাকে, ওইখানে কিন্তু এরকমটা ছিল না, মানে গাছটা এমন ছিল। তো বেশ আরাম করেই বসেছেন গাছের উপরে, হেলান দেয়া
বা এমনকি শোয়ার জন্য কিন্তু ওই ডালের উপর পর্যাপ্ত জায়গা ছিল। ওনারা মাথার নিচে যেই স্কুল ব্যাগ ছিল বালিশের মতো করে দিয়ে পরস্পর একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করতে করতে একসময় ঘুমিয়ে পড়েছেন। ক্লান্ত আর অসুস্থ শরীর থাকায় সবাই অল্পক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান। গভীর রাতে ওনাদের সাথে থাকা মনির নামে একজনের ঘুম ভেঙে যায়। মাথা তুলে মনির খেয়াল করে যে সবাই ঘুমাচ্ছে, তো মনির শুয়ে আছে, তার চোখে ঘুম আসবে আসবে ভাব। এমন সময় মনির জঙ্গলের একদিকে আলোর মতো কিছু একটা দেখতে পায়। মনির উঠে বসে পড়ে। তারা যেহেতু সবচেয়ে উঁচু পাহাড়ে উঠেছে, আবার গাছের উপরে, তাই সেখান থেকে নিচের সব কিছু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। মনির দূরে জঙ্গলের মধ্যে মনে হচ্ছে আলো দেখার একটা আভাস পাচ্ছে, আলো জাতীয় কিছু একটা মনে হয় দেখছে আর কি। ওই রেডিয়াম যুক্ত যেই তসবি রয়েছে আর কি, অনেক সময় আমরা দেখি না তসবি জ্বলে, লাইটের কাছাকাছি থাকলে যদি হঠাৎ করে অন্ধকার হয়ে যায় তখন আমরা তসবিগুলো জ্বলা দেখি, একটু জ্বলে আছে, এর মধ্যে রেডিয়াম ধাতু আছে আর কি, এই জন্য জ্বলে। মনে হচ্ছে ওই রকম টাইপের কিছু জিনিস, একটা না অনেকগুলা, এদিকে এগিয়ে আসছে। মনির কৌতূহলী হয়ে একে একে সবাইকে ডেকে তোলে এবং ওই আলোর দিকে তাকাতে বলে। তো ওনারা সবাই প্রথমে মনে করেছেন যে ওনাদেরকে খোঁজার জন্য মনে হয় বাকি বন্ধুরা লোকজন নিয়ে বের হয়েছে, তাই আগ্রহ নিয়ে আলোর দিকে তাকিয়ে আছেন। 4 থেকে 5 মিনিটের মধ্যে ওনারা বুঝতে পারেন যে ওনারা যে আলোটা দেখেছেন বা যেটাকে আসলে আলো মনে করেছেন এটা আসলে কোনো আলো না। ধবধবে সাদা পোশাক পরা অনেকগুলো মানুষ, অন্তত 150 থেকে 200 মানুষের মতো হবে। সকলের পোশাক থেকে এক ধরনের আলো নির্গত হচ্ছে, কিন্তু সেই আলোতে চারপাশ আলোকিত হচ্ছে না, ঠিক রেডিয়াম তসবির মতো। এগুলো আলোকিত এটা বোঝা যায়, কিন্তু ওই আলো থেকে আশেপাশে ওভাবে কিন্তু আলোকিত হয় না। তো এমনটাই মনে হচ্ছে। ওরা সবাই মনে হচ্ছে ঠিক ওনাদের দিকে এগিয়ে আসছে। আরও বেশ কিছুটা এগিয়ে আসার পর ওনারা বুঝতে পারলেন যে এরা কেউই মানুষ না, কারণ এরা মানুষ হতেই পারে না। এদের উচ্চতা সাধারণ মানুষের প্রায় দ্বিগুণ হবে। জঙ্গলের মধ্যে নির্জনে ওনারা একা একা তো আছেন, তারপর সবাই আহত কম বেশি। এর মধ্যে রাসেলের অবস্থা তো বেশি খারাপ। ওনার অত্যন্ত ভয় পেয়ে সকলেই বাকশক্তি বন্ধ হওয়ার মতো হয়ে গেছে সবার। ওনাদের পালানোরও কোনো পথ নাই, এমনকি এইখানে আল্লাহ ছাড়া ওনাদেরকে সাহায্য করার মতো কেউ নাই। মনির হঠাৎ করে বলে উঠল, সবাই গাছের আরও উপরে উঠে যাও, এত নিচে থাকা যাবে না, এত নিচে থাকলে ওরা দেখে ফেলবে, আমরা আরও উপরে উঠে যাই। ওনারা গাছের আরও উপরে উঠে সবাই কাছাকাছি বসে আছেন। মনির আবার সবাইকে সতর্ক করে দিলেন, খবরদার ফিস ফিস করে কোনো কথা বলা যাবে না, আর বেশি ভয় লাগলে চোখ বন্ধ করে বসে থাকতে হবে। এদিকে এই লোকগুলো প্রায় গাছের কাছাকাছি চলে এসেছে। এবার ওনারা সবাই একটা বিষয় খেয়াল করলেন গাছের উপর থেকে, যে এই লোকগুলোর মধ্যে 4 জন একটা খাটিয়া ধরে নিয়ে আসছে, আর বাকিরা সবাই পেছনে কাতার করে হেঁটে আসছে, ঠিক সেনাবাহিনীর কুচকাওয়াজের মতো শৃঙ্খলাবদ্ধভাবে। খাটিয়া কাঠের তৈরি ছিল নাকি ধাতব কোনো জিনিসের তৈরি ছিল এটা অবশ্য রাসেল ভাই বলতে পারেন নাই, তবে উনি বলেছেন যে ওনার জীবনে এত সুন্দর নকশা এবং কারুকার্যের আসবাবপত্র উনি আগে কখনোই দেখেন নাই। খাটিয়া নিয়ে ওই গাছের ঠিক নিচ দিয়েই এই লোকগুলো এগিয়ে একটা জায়গায় গিয়ে থামলো। গাছ থেকে প্রায় 100 থেকে 150 মিটার দূরে হবে এমন জায়গায় থামলো। রাতে অন্ধকার থাকতে থাকতে ততক্ষণে আসলে মানে অন্ধকার অনেক সময় থাকলে হয় কি যে অন্ধকারটা চোখ অনেক সময় সয়ে যায়, তখন মোটামুটি আশেপাশে দেখা যায় আর কি। তো ওই অবস্থা হয়েছে যে অন্ধকারে থাকতে থাকতে চোখটা অন্ধকারে অনেকটাই মানিয়ে নিয়েছে আর কি সবার। ওনারা মোটামুটি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। ওনারা কেউই কিন্তু এই লোকগুলোর মুখমণ্ডল দেখতে পান নাই। সবার আকৃতি, উচ্চতা, এমনকি পোশাকের রং সবকিছু একই রকমের ছিল। তবে এই যে কাতারবদ্ধভাবে তারা এগিয়ে আসছিলেন, এনাদের সবার সামনে কিছু অবয়বের পোশাক বেশ রাজকীয় ছিল, যেগুলো অন্যদের থেকে আলাদা ছিল। একজনের না, কিছু এই 5-7 জনের হবে এরকম আর কি। খাটিয়াটা কাঁধ থেকে নামানো হলো। আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে রাসেল ভাইয়েরা যারা গাছের উপর বসে আছেন, ওনারা সেখানে খনন করা একটি কবর দেখতে পেলেন। খাটিয়ার কাছেই সদ্য খনন করা একটি কবর, অথচ একটু আগে সেখানে কোনো কবর ছিল না। ওনারা যখন ওই গাছের উপর উঠেছিলেন
ওই সময় কিন্তু ওইখানে কোনো গর্ত বা কবর দেখেন নাই, কারণ ওই দিকটা তো ওনারা হাঁটাহাঁটি করেছেন, একবারই তো গাছের উপর ওঠেন নাই। কিন্তু কবর তো খোঁড়া ওনারা দেখেন নাই। যাই হোক, থাকতেও পারে, হয়তো ওনারা খেয়াল করেন নাই অন্ধকারের মধ্যে। ওনারা কিন্তু গাছের উপর বসে প্রচণ্ড রকমের ভয় পাচ্ছিলেন। 2 হাত দিয়ে গাছের ডাল একদম জড়িয়ে ধরে রেখেছেন, ভয়ে যদি আবার পড়ে যান ডাল থেকে তখন তো আরেক বিপদ হবে, পড়ে তো ব্যথা পাবেনই। সেই সাথে এই লোকগুলোর মুখোমুখি হতে হবে, তখন অবস্থাটা কেমন হবে? ওনারা সবাই এত ভয় পাচ্ছিলেন যে নিজেদের হার্টবিট নিজেরাই শুনতে পাচ্ছিলেন। কারো মুখ থেকে একটা আওয়াজ যদি বের হয়, এমনকি কেউ যদি হাঁচি দেয়, কাশি দেয়, তখনও বিপদ হবে। সবাই তো মনে মনে আল্লাহর নাম স্মরণ করছেন। অবশেষে নীরবতার অবসান হলো। সামনের কাতারের অবয়বগুলো খাটিয়ার কাছে এসে সবার উদ্দেশ্যে কথা বলছে। তারা তো আসলে কী বলছে ওইটা ওইভাবে বোঝা যাচ্ছে না, কোন ভাষায় বলছে এটাও বোঝা যাচ্ছে না, বাংলা ভাষায় হতে পারে বা অন্য কোনো ভাষায় হতে পারে। মানুষ মারা গেলে জানাজার আগে আত্মীয় স্বজন যেভাবে উপস্থিত হয়ে সকলের উদ্দেশ্যে কথা বলে, ঠিক সেভাবে ওই অবয়বগুলো কথা বলছে। ওনারা ওনাদের কাছ থেকে কথাবার্তা শুনতে পাচ্ছেন, এতটুকুই আর কি, তাছাড়া কিছু না। পেছনের কাতারে থাকা অবয়বগুলো কথা শুনছে। তখন রাজকীয় পোশাকের মতো যেই অবয়বগুলো আসলে পড়েছিল আর কি, এদের মধ্যে একজন নির্দিষ্ট একটা অবয়বকে দেখিয়ে সকলের উদ্দেশ্যে কিছু একটা বলল, অনেকটা পরিচয় করিয়ে দেওয়ার মতো। তারা ওই অবয়বকে একটি মুকুট পরিধান করিয়ে দেয় এবং ওই মুকুটধারী অবয়ব জানাজার ইমামতি করেন। ঠিক মানুষের জানাজার মতো ছিল তাদের জানাজা। জানাজা করে দাফনের কাজ শেষ করে মোনাজাত করা হলো। মোনাজাত শেষে সকলে পূর্বের মতো শৃঙ্খলাবদ্ধ হয়ে চলেও গেল। তবে তারা যাওয়ার সময় মনে হলো একটু ভিন্ন পথে গিয়েছে। আমরা ঈদের নামাজ পড়ার সময় যেমন এক পথে যাই, ফেরার সময় আরেক পথে আসি, ঠিক ব্যাপারটা এরকম ছিল। অবয়বগুলো ওনাদের থেকে 100 কি 150 মিটার দূরে ছিল। তাদের শরীরের সুগন্ধি ওনাদের নাকে ভেসে এসেছে। এত মন মাতানো সুগন্ধির যেই একটা সুবাস ইতোপূর্বে ওনারা কেউই পান নাই, এমনকি এখনও সেই সুগন্ধির মতো সুগন্ধি ওনারা পান নাই। ওনারা তো নিঃশব্দে গাছে বসে আছেন। অবয়বগুলো অনেক দূরে চলে গেলেও কিন্তু ওনারা গাছ থেকে আলো দেখতে পাচ্ছিলেন। ওনারা অসহায়ের মতো গাছেই বসে আছেন, কেউ কোনো কথা বলার সাহসও পাচ্ছিলেন না। সকাল হলে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এই আশায় গাছে বসে আছেন। জঙ্গলে এক ধরনের ভয় ছিল, এবার জঙ্গলবিহীন পাহাড়ের উপর এসে এখন ভিন্ন ধরনের ভয় ওনারা পাচ্ছেন। ওই সময় তানভীর ফিসফিস করে বলে, সবাই আস্তে আস্তে আমরা আগের জায়গায় এখন নামি। হ্যাঁ, তো ওনারা আগের জায়গায় যে নামবেন, কুয়াশায় কিন্তু বিভিন্ন জায়গা ভিজে গেছে। ওই পাতার উপর কুয়াশা পড়েছে, পাতার থেকে ওই কুয়াশা পানি হয়ে ডালগুলোতে পড়েছে। এই ডালগুলো কিন্তু ভিজে কিন্তু পিচ্ছিল হয়ে গেছে। তাই ওনাদেরকে কিন্তু খুব দেখে শুনে নিচের দিকে নামতে হবে, আর শুকনো ডালগুলো খুঁজে নামতে হবে যেখানে পানি কম পড়েছে, অর্থাৎ কুয়াশার পানি কম পড়েছে। এদিকে ব্যথা ঠান্ডায় শরীরটা একদম অবশ হয়ে গেছে। অনেক কষ্ট করে ওনারা মোটামুটি একটা জায়গায় নেমে এসেছেন। কিন্তু নেমে আসার পর একটা অদ্ভুত বিষয় খেয়াল করলেন যে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে তো কোনো চিহ্ন থাকার কথা, অন্ধকারের মধ্যে সেখানে কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন না। মনে হচ্ছে ওই জায়গাটা একদম সমান, ওই জায়গায় কিছুটা ঘাস যে আছে সেটাও বোঝা যাচ্ছে, মানে ওখানে কিছুই নাই, ওটা একদম স্বাভাবিক হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? একটা কবর থাকলে তো সেখানে চিহ্ন থাকবে, কিন্তু সেখানে কিছুই নাই। এটা তো স্বপ্ন না, একজন স্বপ্ন দেখতে পারে, কিন্তু এখানে সবাই 7 জনে কি স্বপ্ন দেখেছে? তা তো না। ওনারা বুঝেই নিলেন যে এটা আসলে জিনেদেরই কাজ, আর যার কবর হয়েছে সেও জিন জাতিরই একজন সদস্য। এর মধ্যে ওনারা জঙ্গলে পাখির কিচিরমিচির হচ্ছে এমন শব্দ শুনতে পান। এদিকে সকালের আলো ফুটতে ওনারা দেখছেন। লোকালয় থেকে অনেক দূরে ছিলেন তো, তাই ফজর আজান শুনতে পান নাই। যখন সকাল হচ্ছে তখন বুঝতে পেরেছেন যে আসলে সকাল হয়ে গেছে। তবু ওনারা গাছ থেকে নামার সাহস পাচ্ছেন না। সূর্য ওঠার পর সাহস নিয়ে ওনারা গাছ থেকে নামেন। দ্রুত পাহাড় থেকে নেমে অনেকটা এগিয়ে গিয়ে তারপর থেমেছেন। হাঁটা তো দূরের কথা, ওনারা কেউ মাটিতে পাই ফেলতে পারছিলেন না ব্যথায়। একটু বিশ্রাম নেন, এরপর আবার একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। এভাবে ওনারা আগাচ্ছিলেন। কিন্তু
এক জায়গায় বসে থাকাটাও তো ওনাদের জন্য আসলে নিরাপদ না। এদিকে ওনাদের ব্যাগে থাকা পানির বোতলের পানিও শেষ হয়ে গেছে, এদিকে ওই যে রাসেল যিনি আহত হয়েছেন তার অবস্থা তো খুবই শোচনীয়। দুপুরের দিকে কয়েকজন বিডিআর সদস্য, তৎকালীন বিডিআর, আজকের বিজিবি বিডিআর সদস্য ওনাদেরকে খুঁজে পান এবং ওনাদের সাথে থাকা ওয়্যারলেস সেট দিয়ে ওনাদের ক্যাম্পে সংবাদ দেন। পরবর্তীতে বেশ কিছু স্ট্রেচার নিয়ে আসে ওনাদেরকে নিয়ে যাওয়া হয়। আর নিয়ে যাওয়ার সময় কিন্তু বেশ বিপত্তি সহ্য করতে হয়েছিল বিডিআর সদস্যদেরকে, কারণ ওই সময়ে নিয়ে যাওয়ার জন্য ওই রাস্তায় আসলে কোনো যানবাহন চালানোর মতো অবস্থা ছিল না। মাঝে একটা জায়গায় ঘোড়ার গাড়ি আনতে হয়েছিল, যেখানে মোটামুটি একটু চলাফেরা করা যায় আর কি। আর ওই পর্যন্ত বিডিআর সদস্যরা ওনারা স্ট্রেচার ধরে নিজেরা অনেক কষ্ট করে ওনাদেরকে নিয়ে আসছিলেন, কারণ এই 7 জনের আসলে হাঁটার মতো অবস্থা ছিল না। দীর্ঘ পথ বিডিআর সদস্যরা স্ট্রেচারে করে তাদেরকে নিয়ে আসছেন এবং একটা পর্যায়ে ঘোড়ার গাড়িতে তুলতে হয়েছিল। এরপর গিয়ে ওনারা বিডিআর ক্যাম্পে পৌঁছান। বিডিআর ক্যাম্পে পৌঁছানোর পর বাকি বন্ধুদেরকে ওনারা দেখতে পান। মূলত ওনার বাকি বন্ধুরা সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ খবর না পেয়ে তারা কিন্তু বাড়িতে ফিরে যায় নাই। বিডিআর ক্যাম্পে গিয়ে তাদেরকে এই বিষয়টা বলে এবং তাদের কাছে সহযোগিতা কামনা করে। তখন যিনি ক্যাম্প ইনচার্জ ছিলেন তিনি বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখেন এবং ওই দলে যে 7 জন ছিল, মানে যেই 7 জন আসলে ওই পিকনিক স্পটের আশেপাশেই ছিল, তারা হারায় নাই, এই 7 জনকে ওই রাতে ক্যাম্পে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। আর ওনারা বলেন যে যেই টহল টিমগুলো আছেন দূরে দূরে তাদেরকে ওনারা বিষয়টা জানাবেন, আর সকাল হলে রেস্কিউ অপারেশন করতে হবে। এখন রাতের বেলা রেস্কিউ অপারেশন করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তারপরেও যারা পেট্রোল ডিউটিতে আছেন তাদেরকে ওনারা বিষয়টা জানিয়ে দিচ্ছেন, তারা পেলেই ওয়াকিটকির মাধ্যমে জানাবেন, যে তারা ওই রকম ব্যবস্থা করেছিলেন। এদিকে এনাদের ফিরতে দেরি দেখে, মানে যারা এই পিকনিকে এসেছিলেন বাড়ি থেকে, তারাও তো ব্যতিব্যস্ত হয়ে গেছে, কি হইলো। একজনের কাছে তো ফোন ছিল, তানভীরের কাছে যে ফোন ছিল তার ফোনে তো নেটওয়ার্ক ছিল না, অন্যজনের কাছে যে ফোন ছিল তার কাছে যখন ফোন করেছে তখন ওনারা তো জানাইছেন যে ঘটনাটা কি হয়েছে। এদিকে পরিবারের সদস্যরা তো চলে আসছেন সকালবেলা শেরপুরের এই ক্যাম্পের এদিকে। ক্যাম্পে যখন 14 জনই উপস্থিত হয়, এর মধ্যে 7 জনের অবস্থা তো খারাপ, তার মধ্যে রাসেলের অবস্থা তো গুরুতর, তখন শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্প থেকে পাঠানো হয়। ওনারা হসপিটাল থেকে একদিন পর রিলিজ পান। আত্মীয় স্বজনরাই মূলত জোর করে ওখান থেকে নিয়ে যেতে চাচ্ছেন, কারণ আসলে শেরপুরে থাকার মতো অবস্থা তো অনেকের ছিল না, নিজ এলাকায় নিয়ে গেলে হয়তো বা ট্রিটমেন্টটা ভালো হবে, এই জন্যই। তো এরপর আত্মীয় স্বজনদের কাছে সবাইকে হস্তান্তর করে বিডিআর সদস্যরা। এরপর ওনারা তো ময়মনসিংহ চলে আসেন। রাসেল বেশ কিছুদিন হসপিটালে ভর্তি ছিলেন, সেখানে তার ট্রিটমেন্ট করা হয়েছে। আর অন্যদের আঘাত তেমন কোনো গুরুতর আসলে ছিল না। ম্যাক্সিমাম সদস্য যারা ছিলেন এই 7 জনের মধ্যে, রাসেল ছাড়া, রাসেল তো 2 রাসেল, মানে যিনি আহত হয়েছেন ওই রাসেল ছাড়া সবাই মূলত ব্যথা এবং জ্বরে ভুগেছিলেন বেশ অনেক দিন। এছাড়া আল্লাহর রহমতে অন্য কোনো সমস্যা হয়নি। এরপর থেকে অনেক দিন পর্যন্ত ওনারা রাতে একা বেরই হন নাই, এমনকি বিছানায় রাতে একা ওনারা ঘুমাতেও যান নাই, এতটা ভয় পেয়েছেন। কারণ আসলে সবাই তো এসএসসি পরীক্ষা দিবেন, বয়স তো বেশি হয় নাই ওই সময়। সবাইকে স্থানীয় কবিরাজের কাছেও নেওয়া হয়েছিল। ওই কবিরাজ এমন একটা বিস্ময়কর তথ্য বলেছিলেন যেটা শুনে সবাই খুব অবাক হয়েছিল। কেননা ওই কবিরাজ তার অনুগত জিনদের মাধ্যমে খবর নিয়ে জানতে পারেন ওই যে পাহাড়টা, যেই পাহাড়ে আসলে ওরকম কোনো গাছপালা নাই, জঙ্গল নাই, ওই পাহাড়টা মূলত জিনেদের একটা কবরস্থান। ওই সময়ে একটা জিনকে দাফন করা হয় সেখানে, আর এই 7 জন আবার ওই গাছের উপরে তখন ছিল। জিনেরা ওই সময় টের পায় নাই যে এই 7 জন গাছের উপর ছিল, যদি টের পেত তাহলে ভয়ঙ্কর বিপদ হয়ে যেত। তবে ওই সময়ে জিনেরা যদি টেরও পেত, কতটুকু ক্ষতি করত এটা বলা মুশকিল। তবে কবিরাজ বলেছিলেন যে ক্ষতি করতে পারত, কারণ জানাজার সময় হঠাৎ করে কোনো মানুষ যদি সেখানে চলে আসে তারা অত্যন্ত বিরক্ত হয়। যাই হোক, এই ঘটনার পরে যারা পিকনিকে যাবেন ওই এলাকা থেকে, মানে ময়মনসিংহের ওই এলাকা থেকে যারা পিকনিকে যাবেন,
প্রত্যেককেই তার গার্ডিয়ানরা নাকি বলতো যে সাবধানে যাস, ওই যে ওরা কিন্তু যায় বিশাল একটা বিপদে পড়ছিল। বিশেষ করে যে শেরপুরের যেই এরিয়াটা, কর্ণঝোড়া যেই এরিয়াটা, ওই এরিয়াতে কেউ পিকনিকে যেতে চাইলে সব সময় গার্ডিয়ানরা সতর্ক করত যেন ভুলেও এদিক ওদিকে কেউ ছড়িয়ে ছিটিয়ে না যায়, তাহলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। এখানে দুই ধরনের বিপদে ওনারা পড়েছিলেন। এক হচ্ছে প্রথম দিকে কিছু দুষ্টু লোকের খপ্পরে পড়েছিলেন, আল্লাহর রহমতে ওখান থেকে বেঁচে ফিরলেও পরবর্তীতে জিনেদের দেখা পেয়েছিলেন, সেখান থেকেও আল্লাহর রহমতে ফেরত এসেছিলেন। এরপর তো বিডিআর সদস্যদের সহযোগিতায় ওনারা একদম লোকালয়ে চলে আসেন, নিরাপদ জায়গায় চলে আসেন। তো আমি চলে যাচ্ছি ওয়াসিফের ঘটনায়। 2022 সালের কথা। ওয়াসিফ তখন আমাদের প্রতিবেশী কোনো একটি দেশের একটি মেডিকেল কলেজ থেকে তার ডাক্তারি ডিগ্রি, মানে তার মেডিকেল ডিগ্রি সে শেষ করেছেন, এবং তাকে তখন 1 বছর সেখানে ইন্টার্ন করতে হবে। তো ইন্টার্ন করছেন তিনি, তার ইন্টার্ন পিরিয়ডে তিনি আছেন, এবং সাধারণত রাতে তাকে ডিউটি দেওয়া হয় রাতে ইন্টার্ন করার জন্য। তো ওয়াসিফ করছেন। এর আগেও তিনি যখন স্টুডেন্ট ছিলেন তখনও তাকে আসা লাগতো একই হসপিটাল, এবং সেই হসপিটালে মেডিকেল কলেজেই তিনি স্টাডি করেছেন। তো রাতের বেলা তার ডিউটি পড়তো, এবং তার সাথে আরও 2-1 ইন্টার্ন ডাক্তার থাকতো যারা এই কাজ করতো, কারণ বিশাল হাসপাতাল, বিভিন্ন উইং আছে, বেশ বড়। তো ওয়াসিফদের এই হাসপাতালের একটা অংশ নাকি যখন হয়েছিল, কোভিড হয়েছিল, তখন এটা বন্ধ করে দেওয়া হয়। এই অংশটাতে তখন মানে এত বেশি মানে এখানে মানে মানুষ মারা গিয়েছিল যে জায়গাটা, ওখানটাকে ইউজ করা হতো তখন সেটাকে বডি সংরক্ষণ করার জন্য আর কি। পরবর্তীতে সেখানে স্টাফের শর্টেজ পড়ে, আরও অনেক সমস্যা হয়, হাসপাতালের অনেক রকম এক্সপেন্ডিচার বেড়ে যাওয়াতে ওই অংশটা, উইংটা তারা বন্ধ করে দেয়। তো ওই জায়গাটা একদম খালি রয়ে গেছে। তো ওয়াসিফ যেখানে কাজ করতে এই পাশের উইংয়ে, সেখানে বসে তার ডিউটি রুম যেটা, সেটা থেকে দেখা যেত এই অংশটা। বেরোলেই একটা করিডোর ছিল, লম্বা করিডোর, সেটা দিয়ে হেঁটে গেলেই একদম শেষ মাথা অন্ধকার। তো ওয়াসিফের কাছে রাতের বেলা মনে হতো যে বেশ বিশাল একটা, মানে জাইগ্যান্টিক একটা বিশাল একটা স্থাপনা কেমন অন্ধকার ভুতুড়ে ভয়ে পড়ে আছে। তো ওয়াসিফ যেহেতু এমনি মেডিকেল স্টুডেন্ট ছিল, আর এছাড়াও তার ভয় খুব কম ছিল, মন মানসিকতা বেশ অনুসন্ধিৎস ছিল, দেশে থাকতো, তখন বেশ ঘোরাঘুরি করতো, তো সুতরাং এইসব নিয়ে ভয় পেত না, বাট তার কাছে অ্যাডভেঞ্চারাস মনে হতো। সে প্রায় রাতে কাজ পড়লে হেঁটে হেঁটে ওখানে যেত, মাঝখানে করিডোরের একদম শেষে গিয়ে সে ওখানে তার মতো ধূমপান করে তারপর পরিচ্ছন্ন হয়ে আবার ব্যাক করতো আর কি। তো এটা ছিল ওয়াসিফের একটা রুটিন। তো এর মাঝে মাঝে যেসব অন্যান্য তার সাথে যারা ডিউটিতে থাকতো, যারা ইন্টার্ন ডাক্তার যারা রাতে ডিউটি পড়তো, তাদের সাথে গল্প গুজব হতো, বেশ ভালোই সময় কাটতো রাতের বেলা, খারাপ লাগতো না তার কাছে তার কাজ। তো এরকম একদিন ওয়াসিফের ঘুম ভাঙলো প্রচণ্ড বাজ পড়ার শব্দে, মানে প্রচণ্ড জোরে বাজ পড়ার শব্দে। সে ঘুমায়ছিল। ওয়াসিফ সাধারণত দেখা যায় যে সন্ধ্যার পর একটু ঘুমাতো, কারণ তাকে রাতে কাজ করতে হবে, সে একটু মাথাটা ফ্রেশ রাখতো, আর যেহেতু হাসপাতালের কাজ মাথাটা ঠান্ডা রাখতে হয়, তো সন্ধ্যার পর একটু ঘুমায় যেত। সে দেখা যেত যে 9টার সময় উঠে তারপরে রওনা দিত, 10টার সময় তার রিপোর্টিং। তো সে ঘুমায়ছিল আর কি। এই সময় প্রচণ্ড জোরে বাজ পড়ছে, বাজ পড়ার শব্দে ওয়াসিফের ঘুম ভেঙে গেছে। তো ওয়াসিফ তাকায় দেখতেছে যে ঘড়িতে 8:30 বাজে। তো বললো ধুত, মানে মনে মনে চিন্তা করলো যে আধা ঘন্টা আগে ঘুম ভাঙলো, আর একটু ঘুমাইতে পারতাম। চোখে ঘুম লাগতেছে এবং বেশ আলস্য একটা ভাব, কারণ সে বুঝতে পারলো যে বাইরে প্রচণ্ড বর্ষণ হচ্ছে। তো ওয়াসিফ বিছানা থেকে উঠলো, উঠে যে সে তার জানালা দিয়ে তাকালো, দেখলো যে আশেপাশের গাছগুলো একদম বাঁকায় যাচ্ছে এরকম অবস্থা, এবং মাঝে মাঝে আকাশ একদম মানে সাদা হয়ে যাচ্ছে বজ্রপাতের ইসে, এবং বৃষ্টি, অঝোরে বৃষ্টি পড়তেছে। তো চিন্তা করলো যে কিভাবে এখন বেরোবো কেমনে, চিন্তা করতেছে যে এরকম বৃষ্টি পড়লে তো বেরোনো কঠিন হয়ে যাবে, তাকে পৌঁছাইতে হবে, কারণ তার সাথে আজকেই জয়েন করার কথা নতুন আরেকটা সেখানে ইন্টার্ন ডাক্তার ছিল। তাকে বলে দিচ্ছে যে সে যেহেতু ওয়াসিফ বেশ কিছুদিন আছে এখানে, আর নতুন যে আজকে জয়েন করবে তার নাম হচ্ছে নীতি, সে একটা নতুন মেয়ে এবং সে এত কিছু বোঝে না, মোটামুটি তাকে আজকে নতুন পাঠাচ্ছে এখানে রাতে। তো মোটামুটি তাকে ট্রেন করতে হবে ওয়াসিফকে, তাকে বোঝাইতে হবে সব কিছু, এবং সেই যে ওখানকার যে পিডিয়াট্রিক যে ওয়ার্ড আছে সেগুলোতে যে দেখবে নীতির কাজ হবে মূলত। তো ওয়াসিফ একটু চিন্তা করলো যে মানে আমি তো আজকে যেতেই হবে, এরকম মানে বৃষ্টি হলে এরকম মানে গ্যাপ দেওয়া বা দেরি করার উপায় নেই, বা আমাকে সাপোর্ট করার মতো কেউ নাই, যেহেতু ওখানে যে তার আগের ডাক্তার সে সুন্দর চলে যাবে তার টাইম মতো, সে জানে সে থাকবে না। তো ওয়াসিফ তাড়াতাড়ি নিজের মতো ফ্রেশ হলো, হয়ে দেখতেছে বারান্দা দিয়ে যে প্রচণ্ড বর্ষণ হচ্ছে। তো এক পর্যায়ে মনে করলো আচ্ছা আমি এক কাজ করি, আমার
ভারী যে রেইনকোট আছে ওইটা পরে নেই। ওয়াসিফের একটা ভারী রেইনকোট ছিল যেটা সে অ্যাভয়েড করতো, কিন্তু ওইটা পরে সে রেডি হয়ে রওনা দিল তার স্কুটি নিয়ে। তো রওনা দিছে, যাচ্ছে স্কুটিতে, এবং বৃষ্টিতে একদম মানে অবস্থা খারাপ, রাস্তাঘাট ডুবে গেছে অনেকখানি, তার স্কুটির চাকা পুরা মানে পানির নিচে চলে যাচ্ছে। তো এরকমভাবে বৃষ্টিতে ভিজে একসময় সে পৌঁছালো তাদের মেডিকেলে, এবং মেডিকেলের পার্কিংয়ে যেয়ে সে তার স্কুটি রাখলো। তো তাকায় দেখতেছে যে এমন মানে অঝরে বর্ষণ হচ্ছে যে পুরো বিল্ডিংটা মনে হচ্ছে ধুয়ে পানি নামতেছে চারিপাশে, মানে একদম ঝাপসা হয়ে গেছে চারিপাশে। তো ওয়াসিফ কোনো মতে তার স্কুটি রেখে তাড়াতাড়ি সে তার ওই রেইনকোটটা মানে মুখের কাছ থেকে মানে জিপার খুলে দৌড়াইতে চলে গেল সেখানকার এন্ট্রি হল যেখানে, সেখানে ঢুকে এক জায়গায় তার মতো সে ফ্রেশ হলো আর কি। তার রেইনকোট খুলে সেগুলো রাখলো, ওখানকার লোককে বললো যেগুলার ব্যবস্থা করতে, করে সে তাড়াতাড়ি চলে গেল ওখানে। তো গিয়ে দেখতেছে সে যা ধারণা করছিল সেটাই ঠিক। তার আগের যে ডিউটিতে ছিল সে মানে ওয়াসিফ আসার প্রায় মিনিট খানেক আগেই সে আস্তে করে বের হয়ে গেছে তার নাম সাইন আউট করে। তো ওয়াসিফ যে বুঝলো যে আসলেই খবর ছিল, সে টাইম মতো না পৌঁছেলে। একটু পরে দেখলো যে সেখানে ঢুকলো সেই যে নতুন যে জয়েন করতেছে নীতি। তো নীতিকে সে আগে দেখছে, তো দেখে সে বললো কি অবস্থা নীতি, কিভাবে আসলা? তো বলতেছে আরে বলো না, যেরকম বৃষ্টি এরকম এই সে হ্যান ত্যান। তো যাই হোক, নীতি জয়েন করলো সেখানে। তো ওয়াসিফ তার মতো কথাবার্তা বললো নীতির সাথে কিছুক্ষণ, তারপর সে চলে গেল তার সেকশনের জন্য নির্ধারিত যে অফিস রুম সেখানে। তো সেখানে গিয়ে সে দেখতেছে যে কেউই নেই ওখানে। নর্মালি একটা ওয়ার্ড বয় বসে থাকে, সেও নাই। তো ডেস্কটা তো খালি, একটু আগে যে ছিল সে বসছিল। তো ওয়াসিফ যে বসলো নিজের মতো। তো বেশ বোরিং লাগতেছে আজকে, বাইরে একঘেয়ে বৃষ্টি হচ্ছে, আর মানে একদম রুমটা খালি, কোনো সাড়া শব্দ নাই। দেখতেছে যে তার যে রুমের গেটের ওই পারে আরেকটা করিডোর আছে বেশ ফাঁকা জায়গার পরে, সেই জায়গাটা অন্ধকার, মানে ওই কোনার বাতিটা নিভানো। তো চিন্তা করতেছে যে এতক্ষণ বসে থাকা আজকে বোরিং হয়ে যাবে, কারণ তার রাউন্ডের আগে মনে হয় না কোনো কাজ পড়বে এখানে, আর ইমার্জেন্সি কিছু হলে তো অন্য কথা। তো যাই হোক, ওয়াসিফ অনেকক্ষণ বসে বসে তার মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করলো, আর তো কিছু করার নেই। অনেকক্ষণ এই চিন্তা করতেছিল কি করবে না করবে এগুলো, আর বিভিন্ন জিনিসপত্র এই সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে বিভিন্ন স্মৃতি মনে পড়ে, এগুলোই করতেছিল আর কি। তো এক পর্যায়ে অনেকক্ষণ হয়ে গেছে, সে তার ডেস্ক থেকে উঠে চলে গেল করিডোরে। তাকায় দেখতেছে মানে একেবারে এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো লক্ষণই নাই। একেবারে মানে করিডোরে এই মাথাটা ওই মাথা পুরাই ফাঁকা, এবং এই সোজা চলে গেলে বা পাশে তাদের অনেক মানে শেষের দিকে আর কি ওই জায়গায় ওয়ার্ড আছে, এবং তারপরে আবার কতগুলো কেবিন। আবার ডান দিকে চলে গেছে সেই করিডোরটা, একদম সোজা চলে গেছে যেটা দিয়ে আর কি পাশের যেই জায়গাটা, যে উইংটা এখন বন্ধ করে দিয়েছে, মানে এখন মানে আনফাংশনাল, সেদিকে চলে গেছে। তো ওই উইংটা একেবারেই অন্ধকার। ওই উইংটার দিকেও দেখা যায়, এখান থেকে দেখলে দেখা যায় পুরোপুরি অন্ধকার, কোনো বাতিই নেই। আর বৃষ্টি পড়তেছে, তাদের যে করিডোরটার মাঝামাঝি পর্যন্ত আলো আছে, ওই পাশে নাই। কেমন জানি একটা পরিবেশ ওই জায়গায়। তো ওয়াসিফ সেই করিডোর দিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবং সে দেখতেছে যে আরও কাছে যাচ্ছে, অন্ধকারের কাছে যাচ্ছে। তার কাছে বেশ মজা লাগতেছিল জিনিসটা, যে এই জায়গায় আলো এসে একেবারে কমে ব্লেন্ড হয়ে গেছে অন্ধকারের মধ্যে। তো বেশ ভালো লাগতেছিল, এবং করিডোরের দুই পাশে কিন্তু ফাঁকা, মানে তাকালে কিন্তু সামনে দূরের তাদের যে লন, তার ধরে গাছপালা সব দেখা যায়। তো যদি হেঁটে যাচ্ছে আর তাকাচ্ছে, এদিকে বৃষ্টির ছাট চলে আসতেছে, একেবারে করিডোরের মাঝ পর্যন্ত বৃষ্টির ছাট চলে আসছে, এবং গাছটি উইন্ড বারবার, এবং যখন বজ্রপাত চমকাচ্ছে চারিদিকে আলোকিত হয়ে যাচ্ছে। যাক, এই দৃশ্যটা বেশ এনজয় করতেছিল ওয়াসিফ। এরকম দেখতে দেখতে একসময় সে মাঝামাঝি জায়গায় পৌঁছালো, যেখানে আলোটা একদম ফিকে হয়ে মিশে গেছে ওইখানে। তো সেখানে বসে সে চিন্তা করলো যে একটা সিগারেট ধরাই। তো সিগারেট ধরালো, সিগারেট ধরায় সে সিগারেট টানতেছে এবং তাকায় আছে বাইরে, গাছটি উইন্ড বাড়ি মারতেছে, বেশ লাগতেছে। এই সময় দেখলো হঠাৎ করে তার চোখ পড়লো যে করিডোরের মাথায়, মানে আলোকিত যেই জায়গাটা, মানে যেখান থেকে সে হেঁটে আসছে, ওদিক থেকে নীতি হেঁটে যাচ্ছে। তো সে জোরে ডাক দিল। নীতি এমনভাবে ডাকলো মানে ডাকটা যাতে নীতি শুনতে পায় আর কি। তো দেখলো হ্যাঁ, নীতি তাকাইছে, এবং সেও হেঁটে হেঁটে আসলো এদিকে। তো নীতি একদম কাছাকাছি এসে বলল যে আসলে আমি তোমাকেই খুঁজতেছিলাম, কারণ আমি বসেছিলাম অনেকক্ষণ, কিছুই করার নাই, এখন পর্যন্ত আমার তো রাউন্ডের টাইম হয় নাই কিছু না, এবং সব কোয়াইট। তো কি করব, চিন্তা করলাম তোমার সাথে একটু কথা বলি। তো এখন তো দেখলাম যে তুমি এখানে, তুমি ডাক দিলে আমাকে। আমি পুরাই অবাক ছিলাম যে পুরো জায়গাটা এত কোয়াইট কেন, রাতের বেলা এত কোয়াইট হয়ে যায়, দিনে তো এত কোয়াইট দেখি নাই। তো ওয়াসিফ বলে যে হ্যাঁ, দিনে তো মানুষজন থাকে, হাঁটাচলা করে, তবে এই করিডোরটা মোটামুটি কোয়াইটই থাকে, এখানে কেউ আসে না। এই জায়গা মানে একেবারে কোয়াইট, আর মানুষজন একটু ভয়ও পায় শুনছে এই জায়গা সম্পর্কে। বলে তাই নাকি? বলে যে হ্যাঁ। বলে কেন ভয় পায় কেন? নীতি জিজ্ঞেস করতেছে। ভয় পায় কেন তুমি জানো না যে এখানে মানে কোভিডের সময় মানুষজন অনেক বডি টডি এখানে রাখছিল, এবং এরপর থেকে জায়গাটা মানে কেমন জানি, এবং মানুষজন নাকি শব্দ টব্দ পায় এই সেই। তো নীতি বলছে ও তাই নাকি, ভূত? বলে যে হ্যাঁ, ভূত বলতে পারো। তো
তো হাসতেছে। নীতি বলতেছে যে আমি কখনো ভূত দেখি নাই, তুমি দেখছো? ওয়াসিফ বলে যে আমিও দেখি নাই, তবে অনেক ঘটনা শুনছি, ভূতের অনেক ঘটনা আছে এইখানেই, তো এই হাসপাতালেই অনেক কথা বলছে আমাকে অনেকে। নীতি বলে বলো আমাকে কিছু এরকম। তো ওয়াসিফ বলতেছে যে আরে এরকম টুকিটাকি ঘটনা, এগুলো আর কি শুনবা, এগুলা সব কি সত্যি হতে পারে, তবে এই পাশের উইং সম্বন্ধে অনেক কথা আছে। এগুলো যখন বলতেছে আর কি, তখন এই বলার সময় হঠাৎ করে বিদ্যুৎ মানে বাড়ি খেলো, মানে দুইবার জোরে বাড়ি খেলো। দেখলো যে বাতি যেগুলো ছিল সেগুলো একটু নিভে যাওয়ার মতো হয়ে আবার জ্বললো, আবার এরকম আবার হওয়ার পর দুইবার হওয়ার পর পুরো বিদ্যুৎ ঠাস করে চলে গেল পুরো এলাকায়। তো পুরো বিল্ডিং দুই পাশে পুরো অন্ধকার, মানে ওই পাশেরটাতে এমনি অন্ধকার, কারণ ওই পাশেরটা তো ওই যে বললাম যে ওই উইংটা অ্যাবান্ডন, এখন এখানে কেউ যায় না। আর এই পাশেরটা একেবারে অন্ধকার হয়ে গেছে। তো অন্ধকার হওয়ার পর দুই একটা আলো দেখা যাচ্ছে, যেখানে ওই যে বিভিন্ন জায়গায় এমার্জেন্সি কিছু আলোর ব্যবস্থা ছিল, ওগুলা আইপিএস ব্যাটারি সিস্টেমে জ্বলে উঠেছে, সেগুলো জ্বলতেছে। বাট বাকি বিল্ডিংটা পুরোটাই অন্ধকার, খা খা করতেছে অন্ধকারের মধ্যে। তো এর মধ্যে জেনারেটর চলার কথা, কিন্তু জেনারেটর চলতেছে। তো নীতি বলতেছে যে আমার কাছে কেমন জানি ভয় ভয় লাগতেছে, হঠাৎ করে তুমি ভূতের কথা বললা, এর মধ্যে এরকম হলো। আর বৃষ্টিও বেশ তোড় বাড়তেছে। এরকম বলতে বলতে নীতি হঠাৎ তার রেস ওয়াচের দিক তাকায়, বললো যে এই আমার সময় হয়ে গেছে, আমার রাউন্ডের সময় হয়ে গেছে, আমি চলে যাই। হ্যাঁ, তোমার সাথে কথা হবে, রাউন্ড শেষ করে দেখা হবে না এখানে, তারপর কথা বলবো না আমরা, বলে সে নীতি হাঁটা দিল। তো তখন ওয়াসিফ বলতেছে তুমি যেতে পারবা, তুমি না ভয় পাচ্ছ এরকম অন্ধকারে, এখন তো ইলেকট্রিসিটি নাই, দাঁড়াও জেনারেটর অন হোক তারপর যাও। বলে যে না না না, আমি চলে যাব, আমি আসি, আমার রাউন্ডের সময় হয়েছে, আর দেখা হবে, বলে সে হাঁটা দিল। তো ওয়াসিফ তাকায় আছে ওর যাওয়ার দিকে, এবং ওয়াসিফ চিন্তা করতেছে যে এখনও জেনারেটর অন হয় না কেন, 1 মিনিটের মধ্যে অন হওয়ার কথা বিদ্যুৎ চলে গেলে, বেশ করে যে নিচের অংশটা, তারপর এখানে ইমার্জেন্সি যে জায়গাগুলো ওয়ার্ড এগুলোর মধ্যে বিদ্যুৎ চলে আসার কথা। এগুলো ভাবতেছে, তাকায় দেখতেছে যে নীতি চলে যাচ্ছে করিডোর দিয়ে, এবং মানে করিডোরের আলোকিত প্রান্তটা এখন অন্ধকার হয়ে গেছে, কারণ সেখানে বিদ্যুৎ নাই। মানে অন্ধকারের মাঝখানের অংশটাই বরঞ্চ একটু আলোকিত, কারণ রাতের আলো এসে পড়ছে এখানে। বৃষ্টির তোর তো আছেই, বেশ বৃষ্টি দুই পাশ থেকেই এখানে ঢুকতেছে নিচে। তো ওয়াসিফ কিছুক্ষণ তাকায় থেকে, ওয়াসিফ সিগারেটটা তার শেষ হয়ে গেছিলো, ফেলে দিয়ে সে চিন্তা করলো যে ওই পাশ থেকে একটু হেঁটে আসি। চিন্তা করে সে হেঁটে হেঁটে ওই পাশে গেল, যেহেতু এখন এইখানে ব্যাক করে লাভ নেই, অন্ধকার, তার রাউন্ডের সময় এখন না। তো এর মাঝে সে যখন হেঁটে অনেক দূর গেছে, যাওয়ার সময় সে সাউন্ড পেলো যে ওখানে জেনারেটরের অন করছে, মানে জেনারেটর অন হয়েছে, এবং সে তাকায় দেখলো যে পেছনের দিকে আলোকিত হয়েছে। তো হাঁটতে হাঁটতে সামনে চলে গেল সে কিছুক্ষণ। একটু আগে যেহেতু নীতিকে বলছে যে এই জায়গায় ভয়ের ব্যাপার স্যাপার আছে, সে নিজেই ভাবতে চাচ্ছে যে আসলে এই ভয়ের কী আছে, আমি তো বললাম নীতিকে, দেখি না কী আছে। তো হেঁটে হেঁটে যাচ্ছে, সামনের দিকে চলে গেল অনেক দূর, যে দেখতেছে যে একেবারে মানে প্রত্যেকটা রুম মানে বন্ধ, ডান দিকে যে প্রত্যেকটা দরজা বন্ধ, এবং করিডোর দিয়ে সেটা যাচ্ছে। বৃষ্টি তো পড়তেছেই, সামনের দিকে শোঁ 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 শব্দ। সে এক জায়গায় দাঁড়ায় দেখলো যে সামনের গাছের পাতার মধ্যে বৃষ্টি পড়তেছে কেমন লাগে। তো মনে মনে ভাবতেছে ওয়াসিফ আসলেই বেশ ভয়েরই একটা পরিবেশ, এখানে সাধারণ অনেক মানুষ এলে এমনিই ভয় পাবে, তো সে তো আসলে নিজে একজন পেশাগতভাবে ডাক্তার, এইসব জিনিস খুব কমই ভয় পায়। তারপরে আবার সে জানে যে এখানে এরকম এরকম ব্যাপার, তারপরও সে এটা সহ্য করে আছে। কোনো মানুষকে যদি আসলে বলা হয় যে এই জায়গাটা এরকম এরকম ছিল, যে এখানে ডেড বডি সংরক্ষণ করা হয়েছে, এবং সেই ইসের সময়, মহামারীর সময়, মানুষ এমনি ভয় পাবে। আর আরও অনেক ঘটনা সে শুনছে এখানে, যে এখানে নাকি এরকম রাতের বেলা কারা খাটিয়া টেনে ফেলে দেয় ওইখানে, এই করে মানুষ কাকে কাকে দেখছে, এগুলো শুনছে সে। তো যাই হোক, বেশ খানিকটা হেঁটে যাওয়ার পরে ওয়াসিফ মনে করে যে আর যাওয়ার দরকার নেই, ফিরে চলে যাই। তো ফিরে সে হেঁটে আসতেছে, আবার যখন হেঁটে আসতেছে এই পুরো করিডোরগুলো যে আসতেছে, তার কাছে বেশ মানে গা ছমছমি করতেছে আর কি। এই পাশে দেখতেছে যে এইখানে আগে লিফট ছিল আর কি, লিফট দিয়ে উঠতো, সেই লিফটের দরজা বন্ধ, কেমন জানি মনে হচ্ছে যে জায়গাটা পুরোপুরি একটা অ্যাবান্ডেন্ট জায়গা এরকম। তো দেখতে দেখতে সে করিডোরে চলে আসলো আবার। তো করিডোরে এসে দেখতেছে সামনের করিডোরে এসে কিন্তু লাইট জ্বলতেছে। তো সে হেঁটে সামনে যাচ্ছে, বেশ অনেকটা আসার পর হঠাৎ করে জেনারেটরটা বন্ধ হয়ে গেল, মানে বিদ্যুৎ নাই, তার জেনারেটরটা বন্ধ হয়ে গেছে নিচে। সে অবাক হয়ে গেল যে কি রে শালা, একটু আগে অন করলো, এখন গেল হঠাৎ করে। যাই হোক, মেনটেন্যান্সে যেকে জিজ্ঞেস করবে পরে, ভাবলো কি ঘটনা। তো হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যে ওই দুই পাশে আকাশের আলো এসে পড়ছে করিডোরের মধ্যে, বৃষ্টির শব্দ, আর সামনে অন্ধকার। একসময় সে অন্ধকারে ঢুকে গেল। অন্ধকারে ঢুকে মানে সে মানে ফিল করতেছে যে বাঁয়ে একটা প্যাসেজ, ডানে একটা প্যাসেজ, এরকম দুই দিকে দেখতেছে। দেখতে ডান দিকে সে গেল, সে চিন্তা করলো ডান দিকে যাই, প্যাসেজের শেষ মাথায় নীতির রুম আছে, ওখানে যে একটু কথা বলে আসি। নীতির রুমের আগে বাঁ দিকে ওই যে তাদের মানে নীতির রুমে পৌঁছানোর আগে হাতের বাঁ দিকে একটা ওয়ার্ড আছে, এবং এইটা সম্ভবত বাচ্চাদের একটা ওয়ার্ড এখানে। তো ওইটার পাশ দিয়ে সে যখন যাচ্ছে হেঁটে, ওয়াসিফ যখন যাচ্ছে, তখন সে শব্দ পাচ্ছে যে কে জানি কিভাবে কি বলতেছে অন্ধকারের ভিতরে, এবং বাদিক থেকে আসতেছে শব্দটা।
একটা মেয়ের কণ্ঠ এবং কিছু একটা বলতেছে বেশ টেনে টেনে, আবার সে একটু কান্নারও শব্দ পেল। তো সে চিন্তা করলো, আরে এই বাচ্চাদের ওয়ার্ডে এখানে এরকম মেয়ে টেনে টেনে কাঁদতেছে, ঘটনা কি একটু দেখি। তো সে তার পকেটের মধ্যে একটা ছোট ফ্ল্যাশ লাইট থাকতো, যেটা দিয়ে সে ওই যে গলার ভিতরে ঢুকে দেখতো হঠাৎ প্রয়োজন পড়লে। তো সেটা সে জ্বাললো, আলো পড়লো, অন্ধকার করিডোর, সেখান থেকে আলো যে পড়ছে সামনে, সামনে যে দেখছে একদম ফাঁকা সামনে, এবং সামনের শেষ মাথাতে একটা বড় জানালা আছে, ওই জানালাটা হালকা খোলা, সেখান থেকে বাতাস আর এসে নড়তেছে, ভেতরে গাছের ডাল ছিল সামনে, সেটা নড়তেছে, দেখতেছে আলোতে। আর এদিক থেকে তার আলোটা যে পড়লো, যখন আলোটা বায়ে ঘুরেছে, দেখতেছে যে ওই যে নীতি যেখানে বসে ওয়েট করে সেই রুমটা আর কি, নীতির বসার রুম যেটা, সেটার গেট খোলা, সেটা দিয়ে আলোটা একটু পড়ছে, কিন্তু রুমটা অন্ধকার, ভেতরে আলো নেই। তো সে চিন্তা করলো যে নীতি কি কোনো রাউন্ডে গেছে, হইতে পারে। তো সে সাউন্ড কোত্থেকে আসতেছে বোঝার চেষ্টা করলো, দেখলো যে সামনে যে একটা রুমের ভেতর থেকে আসতেছে এবং রুমটার দরজা খোলা, ওইখান থেকে আসতেছে শব্দটা। কেমন জানি মানে একটা নারী টেনে টেনে যদি কাঁদে যেরকম করে, সেরকম আবার কি বলতেছে সেটাও সে বুঝতেছে না, মানে কি ব্যাপারটা কি। আর বাচ্চাদের ওয়ার্ড তো এরকম থাকবে না, এখানে আলোর ব্যবস্থা করবেই, ওখানকার যারা নার্স আছে তারা ওখানকার প্রয়োজনে সেখানে চার্জ লাইট নিয়ে আসবে, এনে রাখবে, এরকম একটা অবস্থা তো হয়। সে আস্তে করে তার ফ্ল্যাশ লাইট নিয়ে রুমটার কাছে চলে গেল। সে বুঝলো যে হ্যাঁ, এটাই বাচ্চাদেরই ওয়ার্ড, কিন্তু তার কাছে অড লাগতেছে যে আলো নাই কেন রুমের ভেতরে, আর কি এরকম শব্দ করতেছে। তো সে ফ্ল্যাশ লাইটের আলো মেরে ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে দেখতেছে দুই পাশে অনেকগুলো ইনকিউবেটর রাখা, এবং ইনকিউবেটরগুলা মানে বাচ্চাদের ইনকিউবেটর, মানে বড় বড় যেটা নাকি স্পেশালাইজড বিছানা আর কি, যেটার মধ্যে হিট অক্সিজেন সব দেওয়া, বাচ্চাদের মানে কন্ডিশন হলে বাচ্চারা যখন প্রিমেচর হয় বা নর্মালি যদি কোনো অসুস্থ বাচ্চা থাকে তাদেরকে রাখা হয় ইনকিউবেটরে, সেরকম সারি সারি অনেকগুলো ইনকিউবেটর রাখা, কিন্তু ইনকিউবেটরগুলো খালি, ওটার মধ্যে কোনো বাচ্চা নাই। আর আলোটা দেয়ালে পড়ছে, দেয়ালটা হচ্ছে টাইলস করা, তার কাছে মনে হচ্ছে পুরনো দেয়াল, মানে দেয়ালটা হচ্ছে পুরনো, মনে হচ্ছে মানে ধুলো টুলো পড়ছে, উপর দিয়ে মাকড়সার জালের মতো হয়ে গেছে, এরকম মানে ওয়েব ঝুলে আছে ঠিক ওদিক। তারপর আলোটা যে পড়লো সামনের একটা জায়গায়, সেই জায়গার মধ্যে সে পুরা তার আলো পড়ে সে তার আটকায় উঠলো, সে সারা শরীর তার কাটা দিয়ে উঠলো ভয়ে। সে দেখলো যে একটা এরকম ছোট্ট মানে বিছানার মতো, একটা ছোট্ট বিছানার মতো, যাতে বাচ্চাদেরকে রেখে চিকিৎসা করা হয়, কোনো প্রসিজার করতে গেলে বাচ্চাদের হয়তো নাক পরিষ্কার করছে বা ছোটোখাটো কোনো কাজ করতে গেলে বাচ্চাদেরকে ওখানে রেখে করা হয়, ছোট্ট একটা বিছানার মতো, হয়তো 3 ফিট বাই 2 ফিট এরকম হবে এটার সাইজ। সে মানে ফট করে দেখছে ওই বিছানাটার উপরে 2 পা ঝুলায়, অ্যাপ্রন গায়ে, চুল সামনের দিকে দিয়ে বসে আছে নীতি। মানে সে বুঝতে পারছে এটা নীতি, কারণ সে এইটাই পরা দেখছে তাকে, ওই রঙের নীতি শাড়ি পরতে খুব পছন্দ করতো, দেখলো যে শাড়িটাই পরা নীতি, এবং এই শাড়িটার নিচে অংশ পায়ের স্যান্ডেলটাও সে দেখতে পাচ্ছে, পাটা ঝুলে আছে যে নীতি, এবং 2 হাত ঝুলে আছে 2 পাশে এরকম দিয়ে, এবং হাতে নেল পলিশ পরা ছিল, সেটাও দেখা যাচ্ছে। এবং ওয়াসিফের ফ্ল্যাশ লাইটের আলোতে নীতির চুলগুলো চকচক করতেছে, মানে বোঝা যাচ্ছে যে মানে ডিটেইলসে যে বুঝতেছে এটা নীতি। এবং সে দেখতেছে নীতি কি কি জানি বলতেছে, এরকম মানে খুব মানে করে, মানে আহাজারি করে, যেরকম মানে গোঙায় গোঙায় কাঁদে সেভাবে। এবং সে দেখলো যে তাকে দেখে নীতি মুখ তুললো, এবং মুখটা কেমন যেন ফ্যাকাশে, চোখ দুটা কালো কুচকুচা, মানে চোখের ভেতরের জায়গায় কোনো সাদা অংশ নাই, মনে হচ্ছে পুরো চোখটাই কালো মণির মতো, 2 পাশের 2টা। এবং তার দিকে তাকায় তাকে বলতেছে যে আমার বাচ্চাটাকে মেরে ফেললো, আমার বাচ্চাটাকে চিকিৎসা দিল না ঠিক মতো, তুই আমার বাচ্চাকে চিকিৎসা করিস নাই, এরকম করে বললো। ওয়াসিফ এত ভয় পাইছে, ওয়াসিফের আসলে মানে কোনো বোধ বুদ্ধি নাই, সে ছেড়ে লাফ দিয়ে সে দরজা দিয়ে বেরোয়, সে চিৎকার করে উঠলো, চিৎকার করে সে দৌড়াচ্ছে, মানে দৌড়াচ্ছে সে ওই যে করিডোর আছে সে করিডোর দিয়ে দৌড়াচ্ছে, কিন্তু সে মনে করতেছে ওই করিডোর দিয়ে সে দৌড়ে চলে যেতেছে সে অ্যাবান্ডন উইংয়ের দিকে। এই সময় সে শব্দ পেল, কিছু মানুষজন দৌড়ে আসতেছে, কতগুলো পায়ের শব্দ পেল ওয়াসিফের, এবং সে আরও ভয় পেয়ে গেল, সে একেবারে মানে থেমে গেল, এবং থেমে যে গেছে, সেই করিডোর ছিল ভিজা, তার পা পিছলায় সে ওখানে পড়ে গেল। তো পড়ে যাওয়ার পর সে আসলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আবার হাঁচড়ে পাঁচড়ে উঠে উল্টা দিক দৌড় দিল, পায়ের শব্দগুলো আসতেছে, তো সেদিক থেকে সে শুনতেছে পিছনে কেউ চিৎকার করতেছে, ওয়াসিফ স্যার, ওয়াসিফ স্যার, স্যার স্যার, ওয়াসিফ স্যার বলে দৌড় একটা ডাক শুনতেছে। সে মানে বুঝতে পারছে, সে মনে করছে তাকে কেউ ধরতে আসতেছে, তো মানে সে দৌড়াচ্ছে প্রাণপণে, এবং এক পর্যায়ে দেখলো যে তার উপরে হুমড়ি খেয়ে মনে হয় 2জন মানুষ পড়ছে একদম, সেও ছটফট করতেছে তাদের থেকে ছুটানোর জন্য নিজেকে, মানে চারপাশ দিয়ে সে তার কুনুই দিয়ে মারার চেষ্টা করতে, এবং সেই মানুষগুলো ওই কুনুই খেয়েও তাকে টেনে ধরে রাখছে। এবং তারপর সে উপাস থেকে কণ্ঠ শুনতেছে, নীতির কণ্ঠ, ভয়ার্ত কণ্ঠ, বলছে কি হলো, ও মাই গড, হোয়াট হ্যাপেন, বারবার বলতেছে ওই পাশ থেকে। তো এটা যখন শুনতেছে সে মনে করছে ব্যাপারটা কি, মানে একটু আগে কি দেখলাম আর কি, নীতির কণ্ঠ থেকে। তো ওয়াসিফ তখন চেষ্টা করতেছিল ধাতস্থ হয়ে একটু তাকানোর, তো তাকায় সে দেখতেছে
মানে সে খুব অবাক হলো, তখন নিজে খুব অবাক হয়ে গেল যে সে দৌড়াচ্ছে অন্ধকারের দিকে। তার সামনে সে তাকাইছে পেছন দিকে, তাকায় দেখতেছে তার সামনে আলো, সেখানে নীতি দাঁড়ায় আছে, আর দুইজন মহিলা নার্স দাঁড়ায় আছে, আর তাকে জাপটে ধরে রাখছে তাদের ওয়ার্ডের দুইজন ছেলে, এবং তারা বলতেছে স্যার শান্ত হন, স্যার শান্ত হন। আর সে দৌড়ায় যাওয়ার চেষ্টা করতেছিল অন্ধকারের দিকে, মানে সেই অন্ধকার করিডোরের শেষ মাথা, সেই অ্যাবান্ডন উইংয়ের দিকে। তো সে তখন থেমে যায় আর কি, বাধা আর দেয় না, সে থেমে যায়। তাকে ধরে ওয়ার্ডের মানে ছেলেগুলো বলে স্যার 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 আসেন আসেন এদিকে আসেন স্যার স্যার বলে তাকে টেনে নিয়ে আসে। সে হেঁটে হেঁটে আস্তে আস্তে, নীতি প্রচণ্ড ভয় পেয়েছে, বলতেছে কি হয়েছে। তো ওয়াসিফ আর কিছু বলতে পারে না, সে নীতির দিকে অবাক হয়ে তাকায় আছে, তার আসলে মানে আর বোধ শক্তি নাই। সে হেঁটে যায়, তাকে নিয়ে যায় তারা ওয়াসিফের সেই রুমেই নিয়ে যায়, নিয়ে বসায় তারা বলে যে স্যার কী হয়েছে, ওয়ার্ডের ছেলেগুলো বলে স্যার কী হয়েছে আপনার। নীতি দূরে দাঁড়ায় আছে, নীতি বলে যে তোমার কী হয়েছে, তুমি ঠিক আছো, তোমার কী হয়েছে। ওয়াসিফ ভয়ের তো চোখে নীতির দিকে তাকায় আছে, দেখতেছে নীতি খুবই স্বাভাবিক। তো সাথে সাথে সে নিজেই একটু ধাতস্থ হয়ে চিন্তা করে বললো যে আমাকে তোমরা একটা রিল্যাক্সেশন পিল দাও, মানে একটা ঘুমের ওষুধ এনে দাও, যেখান থেকে পারো নিয়ে আসো। তো তার আর কোনো কথা শুনলো না, যেহেতু ওয়াসিফ নিজেই ডাক্তার, তো নিয়ে আসছে। এসার পর ওয়াসিফ সেই ঘুমের ওষুধ একটা খেয়ে সে আর কোনো কথা বললো না। তার যে এক্সামাইনি বেড আছে সেখানে সে শুয়ে পড়লো। শুয়ে পড়ে সে নীতিকে শুধু বললো যে প্লিজ যদি কোনো আমার আসে, আমার রাউন্ডটা তুমি দেখো, আমি এখন আসলে কথা বলতে পারতেছি না, প্লিজ তুমি একটু কভার করো। আর ওয়ার্ড বয়দেরকে বললো যে তোমরা আমার এখানে বসে থাকো, তোমরা যেও না, আমি একটু রিল্যাক্স করবো, কাছে থাকো, রুমের কাছে থাকো বলে ওয়াসিফ আসলে ঘুমায় যায়। ওয়াসিফ বলছে ঘুমের মধ্যেও সে অনেক দুঃস্বপ্ন দেখছে, বিভিন্ন রকম দুঃস্বপ্ন, সেগুলো আসলে সে মানে ঠিক মতো রিকল করতে পারে না, বা দুঃস্বপ্ন দেখছিল। যাই হোক, তার ঘুম ভাঙে মানে হয়তো ভোরের দিকে, তখন রাত কভার হয়ে গেছে। তো এসে সে দেখতেছে, ঘুম ভাঙার পর দেখতেছে যে নীতি বসা। নীতিকে দেখে সে একটা অস্বস্তি ফিল করছে, কারণ সে যে একটু আগে যে আচরণ করছিল, নীতি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, আর ইউ ওকে। তো বাইরে কিন্তু ওয়ার্ড বয়রা তখনও ছিল। সে বলে যে আমার একটা সমস্যা হয়েছে। বলে কি? তো সে তখন ওয়াসিফ নীতিকে সব বলে যে কি হয়েছিল। নীতি করিডোর থেকে চলে যাওয়ার পর সে কি দেখছে, কিভাবে কি হলো, মানে কি দেখে ভয় পেয়েছে এটা। তো সে বলতেছে, তখন নীতি বলে যে দেখো সত্যি ভাই আমি খুবই ভয় পাই, আমি এসবের মধ্যে নাই, আমি মনে হয় এখানে নাইট ডিউটি করতেও চাই না, মানে একেবারে আমি নিশ্চিত করে বলতেছি তুমি আমাকে দেখো নাই, সামথিং ডিফারেন্ট, অথবা তোমার কল্পনা বা কিছু একটা এরকম কাজ করছে। আর তুমি মনে হয় অন্ধকারে কোনোভাবে বিভ্রান্ত হয়ে বা কোনো একটা ঘোর লেগে তুমি এই দিকে না এসে চলে গেছিলে অ্যাবান্ডন উইংয়ের দিকে, কারণ তোমার চিৎকার কিন্তু ওখান থেকেই শুনছি, এবং এই চিৎকারটা কিন্তু আমি শুনছি। শোনার পর আমি সাথে সাথে নার্সদের নিয়ে বেরোইছি, ওয়ার্ড বয়দেরকে বলছি যে কে চিৎকার করে। তখন কিন্তু আমরা সবাই করিডোরের কাছে এসে দেখতেছি যে ওই পাশ থেকে চিৎকার করে করে তুমি আসতেছো, তুমি চিৎকার করে করে এদিকে দৌড়ে আসতেছো। এবং তারপর তুমি কি করলা, আমরা যখন এখান থেকে আমাদের ডাক দিল তোমাকে ছেলেরা, তখন তুমি পড়ে গেলা, পড়ে উঠে আবার তুমি অন্ধকারের দিকে ছুটতেছিলা, তারপর তো তোমাকে ধরেই ফেললো ওরা। এগুলো বলতেছে। তো ওয়ার্ড বয়ের মধ্যে একজন তখন আস্তে করে মাথা ওখান থেকে ঢোকায়, বলো স্যার একটু কথা বলতে পারি। তো ওয়াসিফ বলে যে হ্যাঁ হ্যাঁ বলো, অসুবিধা কি। তো ওয়ার্ড বয় মাথা ঢোকায় বলে যে আসলে এসে কি স্যার, এই জায়গায় সমস্যা আছে, এখানে এই যে পাশের যে আপনি উইংটা দেখতেছেন এটা তো বন্ধ করে দিয়েছিল। তো আসলে বন্ধ করছে কারণ আছে, কারণ হচ্ছে এখানে তো জানেন যে ওরকম মহামারীর সময় অনেক রোগী টোগী রাখা হয়েছে, আর মানুষজন ভয় পায় স্যার, আমরা নিজেরা ওখান থেকে হাঁটি না, আমরা নিজেরাও হাঁটি না। আমি নিজে ওখানে দেখছি যে এরকম মাথা ছাড়া মানুষ হাঁটতেছে, ওই মাথায় করিডোরে এই মাথা তো ওই মাথা ছাড়া মানুষ হাঁটতেছে। আবার আমাদের সাথে একজন দেখছে বাচ্চারা খেলতেছে ওখানে করিডোরের ভিতরে, অনেক কেউ থাকে না স্যার, এই রাতের বেলা ওখানে বাচ্চা খেলার কোনো কারণ নাই, মাথা ছাড়া মানুষ থাকারও কোনো কারণ নেই, মানে ভয়ঙ্কর জায়গা স্যার। ও এইখানে আছে, উল্টাপাল্টা আছে। তো যাই হোক, আপনি হয়তো কোনো একটা আপনার ভ্রম তৈরি করছিল, তারা ভ্রম তৈরি করছিল। তো নীতি বলে যে আমি এখানে নাই, আমি রাত্রেবেলা এখানে আর আমি ডিউটি দিব না। তো তখন ওয়াসিফ বলে আরে অসুবিধা নাই, তুমি আমি যেদিন থাকবো ওই দিন এসো, কোনো অসুবিধা নেই, মানে আমি কথা বলে নি বলে স্যারের সাথে, ওই দিন যাতে তোমাকে ফেলে অসুবিধা নেই, ভয় পেও না। আর কাজে তো এরকম থাকবেই হাজার, তুমি না করলে তার উপায় নেই, তোমাকে তো কোথাও না কোথাও জয়েন করতেই হবে। যাই হোক, এরকম কথা বলে ওয়াসিফ ওই দিনের মতোই, তবে সে ওয়ার্ড বয়ের কথাগুলো মানে সে বিশ্বাস করে, কারণ শুধু যে আরেকজন যে ওয়ার্ড বয় ছিল সেও ওই কথার সায় দেয় আর কি, যে বলে স্যার এরকম ব্যাপার আছে এখানে। এবং পরবর্তীতে ওয়াসিফ শুনছে যে ওখানে নাকি হাসপাতালে এরকম উল্টাপাল্টা জিনিস হয়,
মানুষ এখানে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখছে, মানুষ অনেকে ভয়ও পাইছে এবং ওই জায়গাটাকে অনেকে এড়ায় চলে। তো ওয়াসিফ ওখানে থাকা পর্যন্ত ওই উইংটাকে আর অন করা হয় নাই, ওইটা ওরকমই ছিল, ওয়াসিফ যতদিন ছিল। এবং নীতি রাতের বেলা ওই যে তার তার কাজ পড়লে ওয়াসিফের টাইমেই পড়তো। ওয়াসিফ কথা বলছিল নীতির স্যারের সাথে, কথা বলে সে ওইভাবে সেট করে নিছিল। আর নীতিও বলছিল যে আমি যেহেতু ওনাকে ভালো চিনি, তার সাথে পরিচয় আছে, আমরা ওই সময় কাজ করতে পারি। তো যাই হোক, ওয়াসিফ ওখানে ছিল বেশ কিছুদিনও, তারপর আর সে কিছু দেখে নাই, বাট সে ওই জায়গায় আর যেত না, ওই জায়গায় সে ওই দাঁড়াইতেও যেত না, সে নিজের এই সাইডটাতেই থাকতো বেশিরভাগ টাইমে। রাতে যখন তার কাজ পড়তো তখন সে ওই সাইডেই থাকতো, সে এখন আর যেত না। তো এই ছিল ওয়াসিফ আরমানের শেয়ার করা ঘটনা। বছর 7 আগের ঘটনা। আমাদের এলাকায় এক হার্ডওয়্যার ব্যবসায়ী সিদ্ধান্ত নিল এলাকায় একটা কমিউনিটি সেন্টার করবে। তাই তিনি বাজার থেকে অল্প দূরে একটি বড় দেখে জায়গা ক্রয় করলেন। জায়গা কেনার সাথে সাথে তিনি এর চারপাশে সাইড ওয়াল করে ফেললেন। কিন্তু জমি ক্রয় করতে অনেক অর্থ ব্যয় হওয়ার কারণে তিনি সিদ্ধান্ত নিলেন কমিউনিটি সেন্টার তৈরির কাজ আরও পরে শুরু করবেন। আপাতত পাহারা দেওয়ার জন্য এক মহিলাকে তার পরিবার সহ সেখানে আশ্রয় দিলেন। পরিবারটি এসেছিল ময়মনসিংহ থেকে আমাদের এলাকায় কাজের সন্ধানে। মহিলাটি স্বামী সহ 2 কন্যা সন্তান ছিল। একজনের বয়স 7 বছর আর অন্যজনের বয়স 5 বছরের মতো হবে। মহিলাটির স্বামী রিক্সা চালাতো আর সে মানুষের বাড়িতে গিয়ে কাজ করত। সেখানে তাদের থাকার জন্য একটা টিন শেড ঘর তৈরি করে দেয়া হয়, আর পাশে ছোট করে একটি পুকুর খনন করা হয়। পুকুরের খননের পরে আশেপাশে বাড়ির অনেক মহিলা তখন ওই পুকুরে গোসল করতে আসতো, কারণ চারিদিকে সাইড ওয়াল থাকার কারণে জায়গাটি লোকালয় থেকে বিচ্ছিন্ন মনে হতো, আর ওখানে পুরুষদের চলাচল খুব কম ছিল। মহিলাটির পরিবার সেখানে বসবাস শুরুর পর থেকে নানান রকম সমস্যার সম্মুখীন হতে লাগলো। তার স্বামী রাত্রিবেলায় রিকশাটি ঘরের সামনে রেখে গেলেও পরদিন সকালে সেটা অন্য স্থানে পাওয়া যেত। তাছাড়া প্রায় সময় তাদের ঘরের চালে কে যেন ঢিল ছুড়ত। প্রথম দিকে এটাকে তারা এলাকার কিছু বখাটে শ্রেণীর লোকের কাজ মনে করত, কিন্তু একদিন রাত্রিবেলায় তাদের সেই ভুল ভেঙে গেল। সেদিন গভীর রাতে একটি শব্দ শুনে তাদের ঘুম ভেঙে গেল। তারা খেয়াল করলো তাদের ঘরের চালের উপর কে যেন হাঁটা চলা করছে। বোঝাই যাচ্ছিল চালের উপরে কেউ একজন অবস্থান করছে। মহিলাটির স্বামী সাহস করে বাহিরে যেতে চাইল, কিন্তু মহিলা নিষেধ করলেন। একটু পরে বাহির থেকে রিকশার বেলের আওয়াজ শোনা গেল। তারা স্বামী স্ত্রী দুজনেই তখন জানালা একটু ফাঁকা করে দেখতে চাইল বাহিরে কি হচ্ছে। তারা দেখে বাহিরে তাদের রিকশার উপর 2টি ছোট্ট শিশু বসে আছে, আর রিকশাটি আপনা আপনি চলছে। এই দৃশ্য দেখে তারা ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দেয়। একটু পরেই ফজরের আজান কানে ভেসে আসতে লাগলো, আর সাথে সাথে সবকিছু শান্ত হয়ে গেল। পরদিন সকালে এই ঘটনা তারা এলাকার এক বুজুর্গ আলেম সাহেবকে জানালো। আলেম সাহেব তাদেরকে তাড়াতাড়ি হুজুর দিয়ে বাড়িটা বন্ধ করতে বললেন। কিন্তু কয়েক সপ্তাহ আর তেমন একটা সমস্যা না হওয়ার কারণে তারা বাড়ি বন্ধ করার কথা ভুলে গেলেন। এভাবে কয়েক সপ্তাহ পার হওয়ার পরে একদিন গভীর রাতে ওই মহিলার স্বপ্ন দেখে তিনি ঘরের সামনে থাকা পুকুরটির পাড়ে দাঁড়িয়ে আছেন, আর ঠিক সে সময় হঠাৎ পুকুরের মাঝখান হতে পানি বুটবুট করে ফুলে উঠতে লাগলো। এর কিছুক্ষণ পরে পুকুরের তলদেশ থেকে 2টি ছোট্ট শিশুর লাশ ভেসে ওঠে। আর এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল এবং পুরো রাত তিনি জেগে থেকে কাটিয়ে দিলেন। কিন্তু পরে এগুলোকে নেসকি একটি দুঃস্বপ্ন মনে করে তেমন একটা গুরুত্ব দিলেন না। এর কিছুদিন পরে তিনি আবার স্বপ্ন দেখলেন তার ঘরের সামনে 2টি লাশ পড়ে আছে। তিনি বিলাপ করতে করতে কান্নাকাটি করছে, কিন্তু আবারও এটিকে তেমন গুরুত্ব দিলেন না। একদিন সকালে মহিলা এবং তার স্বামী কাজ করতে বাহিরে চলে গেলেন। তাদের মেয়ে 2টি তখন বাড়িতে ছিল। সেদিন দুপুরে গ্রামের অন্যান্য মহিলাদের সাথে তারা 2 বোনও গোসল করতে পুকুরে নামল।
সবাই গোসল সেরে উঠে গেলেও তারা দুই বোন তখনও পুকুরে সাঁতার কাটছিল। এমন সময় গ্রামের মহিলারা সবাই যে যার বাড়িতে চলে গেল। বিকেলের দিকে মহিলাটি বাড়িতে ফিরে এসে দেখে তার মেয়ে দুটি ঘরে নেই। রান্নাঘরে গিয়ে দেখে রান্না করা ভাত পাতিলে যেমনটা ছিল তেমনটাই পড়ে আছে। একসময় চারিদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে, অথচ তার মেয়ে দুটি তখনও ফিরে আসেনি। এবার তিনি আশেপাশের বাড়িগুলোতে খুঁজতে বের হলেন, কিন্তু কোথাও তাদের খুঁজে পেলেন না। এই ঘটনা জানাজানি হয়ে গেলে এলাকায় তখন মাইকিং করে তাদের সন্ধান চাওয়া হয়, কিন্তু কোথাও তাদের হদিস পাওয়া গেল না। পরদিন সকালে গ্রামের মহিলাদের পরামর্শে পুকুরে খুঁজে দেখার সিদ্ধান্ত হলো, কিন্তু সবার মাঝে এমন একটা ভয় কাজ করছে তাই কেউ পুকুরে নামতে রাজি হয়নি। পরে জাল ফেলে খোঁজার সিদ্ধান্ত নেওয়া হলো। বিভিন্ন পাড় থেকে একের পর এক জাল ফেলতে লাগলো সবাই পুকুরে। ঘণ্টাখানেক চেষ্টার পরে একসময় মেয়ে দুটির লাশ জালের ভেতরে ভেসে ওঠে। পরে কিছু লোক গিয়ে লাশ দুটিকে জল থেকে উপরে তুলে আনে। এই ঘটনার পরে সর্বহারা সেই মহিলাটি এলাকা ছেড়ে চলে যান। এরপর আর কোথাও ওই মহিলাকে দেখা যায়নি। এরপর থেকে ওই জায়গাটাও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মালিক সেখানে আর কমিউনিটি সেন্টার করার সাহসও পায়নি। ঘটনাটি পাঠিয়েছেন MH আলাউল। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি ভালো আছেন এবং আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, আজিতমারি থানা। ঘটনাটি ঘটেছে আমার এলাকায়। ঘটনাটি ঘটেছে আমার এক খালাতো ভাইয়ের সঙ্গে। সে একদিন হঠাৎ করে রাতে মানে আমার নানু বাড়ি যাবে। সে একটা বিলের উপরে আমার নানু বাড়ি, নামরির বিল বলে। সে এখন আসবে তোমার আদিতমারি থেকে। তখন আনুমানিক রাত বাজে 3টা। সে তখন তো আদিতমারি মমিনের গ্যারেজের এখান থেকে আপনার আসা লাগে। সেই অত রাতে তো আর অটো পাওয়া যাবে না। তো সে করলো কি, একটু সে সামনের দিকে একটু আগালো যে দেখতেছে কেউ অটো নিয়ে আসে কি না এত রাতে। তো সামনে আগাতেই একটা মসজিদের পাশে একটা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে একটি বৃদ্ধ লোক। তো সে মনে করছিল যে রাতে অনেক লোক আছে না, যে রাতে ভাড়া মারে, অটো রিক্সা চালায় বা সব কিছু এরকম করে চালায়। তো সে ওইখানে যে জিজ্ঞেস করতেছে যে চাচা চলেন যাই, নারিয়ার বাজার যাব। তো লোকটি বলতেছে হ্যাঁ যাব। তো লোকটি কি বলতেছে, আমার খালাতো বলতেছে যে কত টাকা দেওয়া লাগবে। লোকটি বলতেছে বাবা রাতের ভাড়া 100 টাকা দেওয়া লাগবে। সে আবার কোনো কথা না বলেই রাজি হয়ে গেল, বল চলেন চাচা চলে যাই। সে রিক্সাতে উঠলো। কিছুটা পথ আসলো ভালোই। সেই রিক্সা চালক মোটামুটি মানে তার সঙ্গে অন্যান্য কথা যে বলতেছে যে তুমি এত রাতে কেন যাচ্ছ তোমার নানু বাড়িতে, এটা অনেক কিছু আলাপ করলো। আর কিছুটা রাস্তা এসে হঠাৎ করে মানে রিক্সার যে গতিটা ছিল, মানে স্বাভাবিক গতিতে যে চলে আমাদের গ্রাম অঞ্চলে যে রিক্সাগুলো স্বাভাবিক গতিতে চলতেছিল, হঠাৎ করে মাঝখানে এসে মিলন বাজারের উপরে একটা ব্রিজ, অনেক পুরনো একটা ব্রিজ, এই ব্রিজের এখানে এসে রিক্সাটার এত গতি, মানে তো এত গতিতে চালাচ্ছে সেই লোকটা। তো আমার খালাতো ভাই মনে করছিল যে আকাশটা কিন্তু একটু কালো কালো মেঘ ছিল। ও মনে করছিল যে বৃষ্টি হয়তো আসবে, সেজন্য হয়তো রিক্সাওয়ালা মামা একটু এত জোরে চালাচ্ছে, সেজন্য আর কি এরকম একটা ধারণা করে নেছে আর কি। তো আমার খালাতো ভাই এরকম কিছুটা পথ যাওয়ার পর তো দেখতেছে যে ধীরে ধীরে রিক্সার গতি এত দ্রুত হচ্ছে যে মানে ও একটা বাইক যেরকম যায় যে 50-60 এইরকম যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এরকম রিক্সা যদি যায় একটা সাধারণ যে কোনো একটা সাহসী লোক বা ভীতু লোক এমনিতেই ভয় পাবে। তো আসলে কারণটা কি, রাত বাজে তখন 3টা, আনুমানিক 3টা বাজে। তো সে আকাশ অন্ধকার, চারপাশে শিরশিরানি বাতাস, মানে মেঘের গুরুম গুরুম ডাক। মানে সে বলতেছে মামা তুমি এত জোরে যাচ্ছ কেন, বৃষ্টি তো আসতেও পারে না আসতেও পারে, তো জীবনের দাম আছে না একটা মানুষের, এরকম করে কি বলতেছে, মানে এরকম করে বলতেছে। তো রিক্সাওয়ালাটা বলতেছে তুমি জিদ হয়ে এখানে বসে থাকো, মানে একটা কেমন একটা ভয়ঙ্কর আওয়াজে বলতেছে যে তুই ওইখানে বসে থাক, কোনো কথা বলবি না। সে তো একটু ঘাবড়ে গেল।
যে আসলে চড়ার আগে দেখলাম ভয়েসটা আলাদা, এখন দেখতেছি এরকম। সে রিস্কাওয়ালার মামার ঘাড়ে হাত দিয়ে বলতেছে, মামা। এই যখন মামাটা মানে মামা বলল, এই মুহূর্তে রিস্কাওয়ালা পিছন দিয়ে তার ঘাড়টা অটোমেটিক মানে মাথাটা ঘুরে একটা বিশ্রী একটা কালো ভয়ানক একটা দাঁতে রক্ত লাগা সে রিস্কাওয়ালা মামার চেহারা দেখে আমার খালাতো ভাই তো পুরো একদম মানে ভয়ে এত মানে স্পিড মানে অটো রিক্সাটার যে স্পিড ছিল সে লাফ দেবে এরকমও কোনো অবস্থা ছিল না। সে তো ভয় ওরে বাবা কয় একদম রিক্সার সিটে উঠে বসে বসে পড়ছে। তখন বলতেছে যে তুই ওইখানে থাক, আমি যেভাবে নিয়ে যাচ্ছি সেইভাবেই নিয়ে যাব, কোনো কথা বলবি না, না হলে ঘাড় মোটকে একদম চিবে খাবো, মানে এরকম করে বলতেছে। সে তো মানে এত ভয় পাইছে, মানে তার গা দিয়ে এত মানে মানে তার গা দিয়ে মানে ঝরঝর করে মানে ঝড়ির মতো যেরকম যে ওইরকম ঘাম পড়তেছে। সে কি করবে আসলে বুঝতে পারছে না। কিছুটা পথ এভাবে আসলো, শয়তানের মোড় একটা সামনে একটা মোড়, এই মোড়ে পার হয়ে সে চিন্তা ভাবনা করতেছে যে লাফ দেবে, ওইখানে কোনো এক জায়গায় লাফ দেবে, লাফ দিয়ে সে আর কি এখানে চিৎকার করবে, মানুষকে ডাক দেবে। তো রিস্কাওয়ালা মামা বলতেছে, তুই মনে মনে কি ভাবতেছিস, তোর ভাবনাটা ভুল, তুই যতই যে এখানে যাবা না কেন আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তো সে বলতেছে, কেন, আমি তোমার কোনো ক্ষতি তো করি নাই, তুমি কেন এরকম করতেছো? রিস্কাওয়ালা বলতেছে যে তোকে আমি কিছুক্ষণ পর তোকে সব আমি মনে করিয়ে দেবো, তুই দাঁড়া। এরকম করে বলতে বলতে কিছুটা পথ কুমড়িরহাট যখন পার হয়ে চলে আসলো, দেবেনের মোড় একটা, এই জায়গা একটা আমাদের সেই এলাকায় একটা দেবেনের মোড় একটা জায়গা আছে আমার নানা বাড়ি গেইতে, ওইখানে একটা কালী মন্দির আছে। এই কালী মন্দির মোড়ে এসে সেই রিক্সাটা ব্রেক দিল। ব্রেক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার খালাতো ভাই লাফ দিয়ে দৌড়াতে লাগলো সামনের দিকে। সেই রিক্সাওয়ালা মামাটা মানে ও এত, আমার খালাতো ভাই এত দৌড়ে যাচ্ছিল, কিন্তু সেই রিক্সাওয়ালা মামা রিক্সায় বসে আছে। সে দেখতেছে রিক্সাটা অনেক দূরে, ও অনেক দূর চলে গেছে, কিন্তু সেই রিক্সাওয়ালা হাত তার এত লম্বা, মানে হাত বাড়িয়ে তার গলা ধরে আবার যে জায়গা থেকে লাফ দিয়েছে সেই জায়গায় তুলে দিল। তুলে সে কালী মন্দিরের এখানে নিয়ে গেল। সে বলতেছে যে আজকে আমি তোকে এখানে বলি দেবো। আমার সেদিন কিন্তু ছিল ঠিক ছিল সেদিন অমাবস্যা রাত। তো বলতেছে যে তোকে আমি আজকে এখানে বলি দেবো সেই কালী মন্দিরে। সে বলতেছে, আমি কি করছি, আমাকে কেন বলি দিবা? সে বলতেছে, প্রত্যেক অমাবস্যা রাতে আমরা একটা করেই মানুষ বলি দিই, তাই আজকে তোর ভাগ্য খুব খারাপ যে তুই আজকে আমার পাল্লায় পড়েছিস, আজ তো আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তো সে মানে ভয়ে বলতেছে যে আসলে দেখো আমার ফ্যামিলি আছে, আমার আসলে নানার বাড়িতে আমার নানু অসুস্থ, আমি দেখার জন্য যাচ্ছি, কিন্তু তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না, আমি তোমার কোনো ক্ষতি করি নাই, মানে এরকম কি বলতেছে। তখন ওই রিক্সাওয়ালা জিন মামা মানে ভয়ানক জিন মামাটা বলতেছে, জিন তো না, মানে হচ্ছে তোমার কালী মন্দিরে যে খারাপ দেবতা জাত তারা থাকে সেগুলো, মানে সে বলতেছে যে তোর মতো ছেলে আমার এই মন্দিরে এসে আমার মন্দিরের নিয়ে গেছে, মানে ওই পূজা করে না মানুষ, যে হিন্দু মানুষরা যে পূজা করে, পূজায় যে চাইলন বাটির যে কলা টলা আবার নারিকেল হাবু যাবো এগুলো দেয়। তো সেই রিস্কাওয়ালা মামা বলতেছে, তুই মনে করে দেখ তোর বন্ধুরা সহ তুই একদিন সেই এই মন্দির থেকে ঠিক অমাবস্যার রাতে আমার পুজোর করার আগেই তুই এগুলো নিয়ে গেছিলি, মানে আমাকে পুজো করার জন্য, মানে পুজো করে এখানে রেখে গেছে আমার ভক্তরা, আমি এগুলো না মানে দর্শন করার আগেই তোরা নিয়ে গেছিলি, মনে আছে তুই প্রথম সিরিয়ালে ছিলি। সে তো একদম সত্যি তার এই কথাটা মনে আছে, সে 2-3 বছর আগে এরকম করছিল। সে বলতেছে যে মানে রিক্সাওয়ালাটা সেই মানে পেট রিক্সাওয়ালাটা বলতেছে যে মনে হয়েছে এখন তোর, আজ আমি তোক দিয়েই এই সেই পুজো সম্পূর্ণ করব। তো সে বলতেছে আমার খালাতো ভাই সে কত অনুরোধ করতেছে যে আসলে আমার ভুল হয়েছে, আমার ক্ষমা করে দাও, আমি সেই যেগুলো জিনিস নষ্ট করেছি তার ডাবল আমি দিয়ে তোমার সেই আত্মাটা আমি আর কি পূরণ করে দেবো, মানে সেই আত্মাকে শান্তি দেবো, তুমি আমাকে এরকম করিও না। সেই ভয়ানক ওই কালো পেট রিক্সাওয়ালা বলতেছে, না আমার তো সেই দিন চলেই গেছে, আজকে হচ্ছে সেই আমার দিন, তোক দিয়েই আমি পুজো করবো। সে কী করলো বুদ্ধি করে, ওই তার সে সিগারেট খায়, তার পকেটে একটা লাইট ছিল গ্যাস লাইট, সেই গ্যাস লাইটটা কী করলো ধূপ করে হাত দিয়ে বাড়িয়ে একটা টিপ গ্যাস লাইট, তো এটা মানে যে সুইচ সিস্টেম না,
মানে এটা টিপলে স্টার্ট মানে আগুন জ্বলে। সে হুট করে এটা পকেট থেকে বাইর করে আগুন জ্বালালো। সঙ্গে সঙ্গে সেই কালো পেট রিস্কাওয়ালাটা এখান থেকে ভস্ম হয়ে গেল। ভস্ম হয়ে গেলে যে তুই এটা করতে পারিস না, তুই যতই করিস না কেন আমি তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, আমি তোকে ছাড়বো না, এরকম করে বলে সে আকাশের দিকে চলে গেল। তো সে তার মনে ছিল যে আগে ছোটোবেলায় শুনতো গল্পতে যে ভূত পেতেরা যে যদি আক্রমণ করে ওইখানে হয় মানে লাইট আগুন জাতীয় কোনো জিনিস বা লোহা জাতীয় জিনিস থাকলে নাকি মানে এরা ছেড়ে দেয়। তা সে মাথায় ব্রেনটা খাটিয়ে এই কামটা করলো। যেমনি চলে গেছে সে আরও থাকে এখানে, সেই গ্যাস লাইট নিয়ে বারবার জ্বালাতে জ্বালাতে সে দৌড় দিয়ে এক বাড়িতে যায়, সামনে একটা বাড়ি ছিল, বাড়িতে যা ডেকে লোকদেরকে এরকম করে বললো। তো এই ছিল আমার খালাতো ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। তো রাসেল ভাই, ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।